আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনাদের সবাইকে ইন্টারঅ্যাক্টিভ কেয়ারস এর ওয়েবিনারে স্বাগত। আজকের ওয়েবিনারে আমরা আহ, জানতে পারবো অ্যাবাউট আমাদের হচ্ছে কপি রাইটিং এর হাতে খড়ি, এন্ড আমাদের ইনস্ট্রাক্টর হিসেবে থাকছেন রাকিব হাসান ভাইয়া। আপনারা কাইন্ডলি ওয়েবিনার চলাকালীন সময় আপনাদের অডিও এবং ভিডিও অফ রাখবেন। ওয়েবিনারের শেষে কোয়েশ্চেন্স করার সুযোগ পাবেন, আর ইন দ্য মিন টাইম আপনারা আপনাদের কোয়েশ্চেন চ্যাট বক্সে নেবেন। চ্যাট বক্স থেকে আপনাদের কোয়েশ্চেন নেওয়া হবে। Thank you so much. Rakib bhaiya, giving the floor over to you. ওকে, হ্যালো এভরিওয়ান, আমার কথা কি ক্লিয়ারলি শোনা যাচ্ছে? জি ভাইয়া, শোনা যাচ্ছে। ওকে, গ্রেট। সো আমরা আজকে যেই ওয়েবিনারে মেইন আমাদের উদ্দেশ্য ছিল যে আমরা আসলে কপিরাইটিং এর ফান্ডামেন্টালস এবং অ্যাডভার্টাইজিং এর ইন্ট্রোডাকশন নিয়ে কথা বলবো। তো ডিজিটাল মার্কেটিং ক্যারিয়ার প্যাথ নিয়ে তো আমরা সবাই কম বেশি জানি যে আসলে অনেকগুলো মডিউলের উপরে কাজ হবে, বাট এই স্পেসিফিক যে মডিউলটা এখানে আমরা আসলে কপিরাইটিং এবং ইন্ট্রোডাকশন টু অ্যাডভার্টাইজিং এটা নিয়ে মেইনলি ডিসকাশন পয়েন্টস গুলো থাকবে আমাদের। তো আমি এখন যেটা করতে চাই যে আসলে শুরুতে আমরা যে কোর্সে যারা এনরোল করবেন আজকে নিশ্চয়ই যারা আসছেন, আমি আসলে চাই সবার সাথে খুব ইন্টারঅ্যাক্টিভ একটা সেশন করতে। আপনাদের কথাও শুনলাম বা আমিও বললাম, বিকজ কপিরাইটিং অ্যাডভার্টাইজিং এই জিনিসগুলা এরকম যে ধরেন এসইওর খুব ডিটেইলে কি থাকে বা আমাদের মিডিয়া বাইং এ কি থাকে বা ডেটা অ্যানালিটিক্সে যে জিনিসগুলো থাকে সেটার থেকে কিন্তু আমরা আসলে খুব বেশি এক্সপোজ না। যেমন আমি যদি ফর এক্সাম্পল বলি, যখন ডেটা অ্যানালিস্টরা কাজ করে অথবা কোনো মিডিয়া বাইং এর কাজ হয়, তখন কিন্তু একটা সার্টেন ডেমোগ্রাফিকে টার্গেট করা হয়, রিটার্গেটিং করা হয়, এসইও নিয়ে কাজ করা হয়। আমরা সেই কাজের গুলাতে কিন্তু আমরা এক্সপোজ থাকি না। অ্যাজ আ কনজিউমার আমাদের কাছে কিন্তু আউটপুটটা আসে। বাট কপিরাইটিং আমি যেই মডিউলটা নিব সেটা আসলে অনেকটা আমরা সবাই কম বেশি দেখি। বিকজ যখন আমরা কোনো অ্যাড দেখি, সেটা টিভিতে দেখি বা বিলবোর্ডে হতে পারে বা নিউজ পেপারে আসতে পারে, এমনকি রেডিওতেও যদি কোনো অ্যাড দেখি, ফেসবুকে স্ক্রল করতে দেখতে পারি। তো এই সবগুলা অ্যাড যখন আমাদের সামনে আসে, প্রতিটা অ্যাডেই কিন্তু একটা কপি থাকে। তো আমি আরেকটু ভেঙে যদি বলি, ধরেন যখন আপনারা কথার কথা গ্রামীণ ফোনের একটা পোস্ট দেখলেন যেখানে হয়তো ওদের এখনই সময় বা একটা ডাটা প্যাকের অ্যাড থাকে, সো ওই যে লেখাটা বা ওই যে অফারটা ওটা কিন্তু একটা কপির মাধ্যমেই আসে। সো যে কোনো অ্যাডের সাথে আমরা এক্সপোজ, তো ওই কনভারসেশনটা যদি আসলে ওপেন এন্ডেড থাকে তাহলে এটা আমাদের জন্য বেটার। বিকজ অ্যাড আমরা সবাই দেখি, আমিও দেখি, আমি হয়তো অ্যাডে কাজ করি, আপনারাও অ্যাড দেখেন, হয়তো সবাই আপনারা অ্যাডে কাজ করেন না, বা অনেকে হয়তো ইন্টারেস্টেড আছেন, কপিরাইটিং শুরু করতেছেন, বা কেউ কেউ হয়তো এজেন্সিতে আছেন। সো সবার জন্যই আসলে যতটুকু ইন্টারঅ্যাক্টিভ হবে সেশনটা আমাদের জন্য ততটুকু বেটার। বাট শুরু করার আগে আসলে কোর্সে যারা এনরোল করবেন, আজকে ওয়েবিনারে যারা আছে এরা হয়তো অনেকেই আমাদের কোর্সটা নিবে, ডিজিটাল মার্কেটিং ক্যারিয়ার প্যাথ, অথবা যারা হয়তো অনেকে দেখবে ওয়েবিনারটা তারপরে কোর্সে অ্যাটেন্ড করবে না। তো আমার মূল উদ্দেশ্য হচ্ছে আমরা কোর্সে কি জিনিসগুলো কভার করব সেটার আমি একটা গ্লিমস দিব, আমরা একটা প্রেজেন্টেশনের থ্রুতে যাব, দেন আমরা আসলে একটা ভেরি কনভারসেশনাল ওয়েবিনারের দিকে যাব, যেখানে আসলে আপনাদের কথাও শুনবো, আমার কথাও বলার চেষ্টা করব। তো আমরা কোর্স যেভাবে ডিজাইন করছি, যে প্রথম শুরু হবে হচ্ছে ইন্ট্রোডাকশন টু অ্যাডভার্টাইজিং কমিউনিকেশন দিয়ে, যেখানে আমরা ডিসকাস করব আসলে অ্যাডভার্টাইজিং কি। এবং একটু কি হ্যাঁ, ইন্টারাপ্ট করবো ভাইয়া? জি শিওর। আমরা স্লাইডটা দেখতে পাচ্ছি না। আচ্ছা, স্লাইড কি চেঞ্জ হচ্ছে? না ভাইয়া, মানে আপনার জুম ইন্টারফেসটা দেখতে পাচ্ছি, আমরা ওই স্লাইডের আচ্ছা, স্ক্রিনটা দেখতে পাচ্ছি আমরা একটু একটু একটা মিনিট, আমি একটু ট্রাই করতেছি। অফকোর্স। এখন আমাকেই দেখা যাচ্ছে না? জি ভাইয়া। আমরা সো পার্টিসিপেন্টস যারা আছে এরা কি কথা বলতে পারবে চাইলে, নাকি সবাই আনমিউট করা? ভাইয়া চাইলে চ্যাটে লিখে জানাতে পারবে, বা আমরা আচ্ছা, চাইলে আনমিউট চ্যাটে করার লিখে পারমিশন জানাতে দেওয়া হবে। আছে। ওকে, হ্যালো। হ্যালো। শোনা যাচ্ছে ভাই, পার্টিসিপেন্ট কথা বলতে পারতেছে আই থিংক। আচ্ছা, পারতেছে, গ্রেট। সো আমি দেখতেছি হ্যাঁ অনেকেই এজেন্সির আছে। সো যারা আসলে আমরা অ্যাডভার্টাইজিং এ কাজ করি এদের আসলে খুব বেশি নতুন কিছু হয়তো ওয়েবিনারে জানার থাকবে না। সো মোস্টলি যারা আমরা ইন্টারেস্টেড যে কাজ শুরু করতে চাই,
দে ক্যান লার্ন আ ফিউ থিংস, যে কেন আসলে কপিরাইটিং এর কোর্সটা নেওয়া উচিত। তো সেই হিসাবে সো আমরা সবার এক্সপিরিয়েন্সই শুনতে চাই, যারা আসলে আগে এজেন্সিতে কাজ করছে বা এখনো করতেছে। আমি যেমন দেখতেছি সাইমন, সো আই নো হিম। এরকম যারা আছে এরাও দে ক্যান চিপ ইন। হয়তো আমাদের যখন কোয়েশ্চেন অ্যান্সার সেশনটা হবে তখন উই ক্যান ডিসকাস আসলে কার কি মনে হয় অ্যাবাউট কপিরাইটিং, এবং কি কি জিনিস আসলে হোয়াট ইজ গোয়িং রাইট ইন দ্য ইন্ডাস্ট্রি এবং হোয়াট ক্যান বি ডান বেটার, সেগুলো নিয়ে আলাপ করবো। তো এখন হচ্ছে ইন্টারঅ্যাক্টিভ গেটস থেকে মনে হয় শেয়ার করার চেষ্টা করতেছে, পারতেছে না নাকি? আমরা একটু ওয়েট করবো, যদি স্লাইডস আসতে বেশি দেরি কাইন্ডলি হয় একটু উই ক্যান। ওয়েট করেন, স্লাইড। হ্যাঁ, ঠিক আছে, আমরা উই ক্যান স্টার্ট উইদাউট স্লাইডস। যদি একটু দেখি আমরা, যদি আসে খুব ভালো হবে। তো স্লাইড আস্তে আস্তে আমি আমার একটা ইন্ট্রোডাকশন টুকটাক বলি, যে আমি আসলে আমার কিভাবে কাজ করা শুরু হইলো, কিভাবে কপিরাইটিং আসলাম। সো আমার বেসিক্যালি আই স্টার্টেড মাই প্রফেশনাল লাইফ ব্যাক ইন 2009। তো 2019-এর দিকে আমি একটা রেডিওতে কাজ করতাম অ্যাজ আ রেডিও জকি। তো তখন থেকে আমার খুব ইচ্ছা ছিল যে আসলে হাউ টু গেট ইনটু ফিল্ম মেকিং। সো আমার ফিল্ম মেকার হওয়ার বেসিক্যালি ইচ্ছা ছিল। তো ফিল্ম মেকিং তো চাইলেই করা যায় না, বা ফিল্ম মেকার কেমনে হব, কই যাব, কার সাথে কথা বলবো। তো তখন আসলে ওই বয়সে মানুষ কি করে, দ্য ক্লোজেস্ট থিং। তো তখন আসলে আমরা রেডিওতে একটা শো করতাম যেটার নাম ছিল সিনেমাগ্রাফি, যেখানে বিভিন্ন সিনেমা যেগুলা ফেস্টিভ্যালসে যাইতো, যেগুলা অ্যাওয়ার্ডেড হইতো, বা যেগুলা গুড বক্স অফিস সাকসেস ছিল, সেগুলো নিয়ে ডিসকাশন হইতো। তো তারপরে আমি ফটোগ্রাফিতে কাজ করা শুরু করি। এরপর তানভীর মোকাম্মেলের একটা জায়গা ছিল, বাংলাদেশ ফিল্ম ইনস্টিটিউট। সেখানে আমি 2011-র দিকে এনরোলড হই। তখন পাঠশালাতেও ছিলাম, আমি ফটোগ্রাফির কোর্সের কাজ করতাম, গ্রিক গ্যালারির সাথে কাজ করতাম। তো ওই ফটোগ্রাফি রেডিও ডেজ এর পরে আমার প্রথম যখন আসলে ফিল্ম মেকিং এ ঢুকলাম, তখন ইচ্ছা ছিল হইতেছে যে ফিকশন বা সিনেমা বা নাটক এগুলা বানানো। তো তখন যাই দেখলাম যে প্রোডাকশন হাউসে কাজ করা শুরু করলাম, তো ওরা আসলে টিভিসি বানায়। তো তখন একটু মন খারাপ হইলো যে আসছিলাম অন্য একটা জিনিস করতে, বাট আস্তে আস্তে আসলে অ্যাডভার্টাইজিং ইজ সো মাচ ফান, আমার কাছে ভালো লাগতে স্টার্ট হইলো, এবং ইট ওয়াজ ভেরি প্রিসাইজ। তো তখনই আসলে এই ব্র্যান্ডগুলোর সাথে কাজ করা শুরু হইলো, স্ক্রিপ্টস গুলা নিয়ে। তারপরে টিভিসির যেই অ্যাভিনিউটা, ওটাতে আসলে অ্যাডভার্টাইজিং এর কমপ্লিটলি সব জিনিস হয়তো টাচ হয় না, জাস্ট ভিজুয়াল মিডিয়ামে আমরা যা যা করি সেই জিনিসগুলাই করা হয়। তো ওইখান থেকে আমার আগ্রহ জাগলো। দেন বিভিন্ন ব্র্যান্ডের সাথে কাজ করতে করতে এজেন্সিতে গেলাম। তো আমি অ্যাডকমে বেশ অনেকটা বছর ছিলাম। তো তখন আমি প্রায় 7-8 বছর ইউনিলিভারের অনেক অ্যাকাউন্টস দেখি। এদের মধ্যে সার্ফ এক্সেল, ক্লোজ আপ, লাইফ বয়, তারপরে ট্রেসেমে, ক্লিয়ার, এই সমস্ত অ্যাকাউন্টস নিয়ে কাজ করি। তো আমার করা বিভিন্ন ক্যাম্পেইন আছে লাইফ বয়ের বা ক্লোজ আপের, যেগুলো হয়তো বললে অনেকে রিকল করতে পারেন। আর এর আগে প্রোডাকশন এন্ডে থাকতে গ্রামীণ ফোনের জন্য অনেক কাজ করা হয়েছে। সো এরপরে রিসেন্টলি আমি লাস্ট ইয়ার একটা ডিজিটাল এজেন্সিতে জয়েন করছি, বিকজ আমারও মনে হইতেছিল যে দ্য ওয়ার্ল্ড ইজ গোয়িং ডিজিটাল। সো এই ডিজিটাল অ্যাডভার্টাইজিং এবং ট্রেডিশনাল অ্যাডভার্টাইজিং, এটার ডিফারেন্স কি, সেগুলো আসলে আমাদের অ্যাজ উই গো ইন দ্য কোর্স আমরা অনেক কিছু এগুলো নিয়ে জানবো সামনে। তো এখন অনেকের কাছে এলিয়েনেটেড মনে হতে পারে যে আসলে ওটাও তো অ্যাডভার্টাইজিং, সো ডিজিটাল এজেন্সিতে আসলে এক্সট্রা কি হয় বা আলাদা কি হয়, বা এটিএল এজেন্সিতে আলাদা কি হয়। সো এই এই সব কিছুই আমাদের টাচ করা হবে, বিকজ এই কোর্সটা, যদিও এটার এখন ওয়েবিনারটার নাম হচ্ছে কপিরাইটিং এ হাতে খড়ি, বা আমাদের কোর্স ম্যাটেরিয়ালটা হচ্ছে ইন্ট্রোডাকশন টু অ্যাডভার্টাইজিং এন্ড কপিরাইটিং। বিকজ অ্যাডভার্টাইজিং এর কিছু জায়গা আছে, কিছু জিনিসপত্র আছে যেইগুলা যদি আমরা আসলে ডিসকাস না করি, আমি ডিরেক্ট আসলে কপিরাইটিং নিয়ে কথা বললাম, বাট কপিরাইটিং এর আসলে মেইন পারপাস কি। সো ইফ উই ক্যানট সেল সামথিং অর ক্রিয়েট সাম ব্র্যান্ড লাভ, তাহলে আসলে অনেক ভালো রাইটার তো অনেক জায়গায় আছে। সো কপিরাইটিংই থাকতো না যদি অ্যাডভার্টাইজিং না থাকতো। সো অ্যাডভার্টাইজিং আসার পরেই কপিরাইটিং শব্দটা তৈরি হয়েছে। আদারওয়াইজ রাইটিং বা কন্টেন্ট রাইটিং
ক্রিয়েটিভ রাইটিং এগুলাই থাকতো। তো ওই কারণে আমার মনে হয়েছে যে আসলে কপি রাইটিং এ যাওয়ার আগে আমাদের বেসিক্স অফ অ্যাডভার্টাইজিংটাও একটু জানা দরকার। তো ওইভাবেই কোর্সটা ডিজাইন করা। আই হোপ যারা ইন দ্য লং রান কোর্সে থাকবে দে ক্যান লার্ন আ লট ফ্রম অল দিস থিংস। আর আমি অনেক কিছু শিখতে পারবো। আই বিলিভ আমি সবসময় আমার সিনিয়র যারা তাদের কাছ থেকে যতটুকু শিখি আমি জুনিয়রদের থেকে অনেক বেশি শিখি, বিকজ অ্যাডভার্টাইজিং এ ইটস ভেরি ইম্পর্টেন্ট টু বি রেলেভেন্ট। আমি যেই চিন্তা ভাবনা নিয়ে এখন আছি, হয়তো 1 বছর পর সমাজ এই চিন্তা ভাবনায় থাকে না। সো এখন 3 বছর আগেও যদি চিন্তা করি, সবাই কিন্তু একভাবে চিন্তা করতো, একভাবে চলাফেরা করতো, তাদের লাইফের পার্সপেক্টিভ একরকম ছিল। তো এটা চেঞ্জ আসলে করে কারা? দ্য চেঞ্জ মেকারস আর অলওয়েজ দ্য ইউথ। সো এই নতুন সময়ের যারা আছে, বা এখন একটা টার্ম আছে খুব ইউজ হয়, জেনজি। সো এখন যেটা হয়, অনেক ক্যাম্পেইনই বলে যে জেনজি কে মাথায় রেখে ক্যাম্পেইনটা ভাবতে হবে। দিস ইজ আ ভেরি কমন টার্ম, অ্যাডভার্টাইজিং ইউজ হয়। বাট আমার কাছে মনে হয় এটা আসলে এখন একটু ওভার ইউজ, বাট সবসময় নতুনদের সাথে থাকার চেষ্টাটা করা উচিত। সো দ্যাট ইজ হাউ আই ট্রাই টু লার্ন ফ্রম পিপল হু আর ইয়াঙ্গার টু মি, অথবা দে হ্যাভ আ ভেরি ফ্রেশ পার্সপেক্টিভ। তো এক্সপিরিয়েন্সের একটা প্রবলেম আছে। আমার মনে হয় যে এক্সপিরিয়েন্স আসলে অনেক কিছু লার্ন করে মানুষ যখন, তখন আনলার্ন করার ক্যাপাসিটি কমতে থাকে। আর যখন কেউ উইদাউট এনি এক্সপিরিয়েন্স অনেক ফ্রেশ পার্সপেক্টিভে আসে, ও দুনিয়াটা অনেক অন্যভাবে দেখতে পারে। তো ওই কারণে আমিও ভেরি হোপফুল যে আসলে আমি অনেক কিছু শিখতে পারবো অ্যালং দিস প্রসেস। আমি অনেকক্ষণ বক বক করছি, এখন আমরা কি স্লাইডটা ওপেন করতে পারবো? তাহলে আমরা জি স্লাইড ভাইয়া। ছাড়া মোটামুটি টপিক গুলা নিয়ে আগাইতে পারি, সমস্যা নাই কিন্তু। ইয়েস, ফাইনালি। আচ্ছা, আমরা শুধু এইখানে টপিক গুলাতে থাকবো, হ্যাঁ। সো বেসিক্যালি যে স্লাইডটা কোঅর্ডিনেট করতেছে, আমরা এই ক্লাস 1 এর পরে প্লিজ জাম্প টু ক্লাস 2। তো মাঝখানে অনেকগুলো স্লাইডস আসবে। ওই ডিসকাশন গুলা ইজ মেইনলি ফর দ্য কোর্স মডিউল, যখন আমরা ওইগুলো নিয়ে ওইগুলো নিয়ে আলাপ করতে থাকবো। সো প্রথম ক্লাসটা ডিজাইন করা হয়েছে ইন্ট্রোডাকশন টু অ্যাডভার্টাইজিং কমিউনিকেশন। এরপরে আমার অনেক ইন্ট্রোডাকশন আছে যেগুলো আপাতত না জানলেও চলবে, আমি এতক্ষণ বলতেছিলাম। আমরা এবার ক্লাস 2 টপিকটা যেতে পারি। আই থিঙ্ক উই ক্যান মুভ ফাস্টার, একদম ক্লাস 2 তেই যাই। হ্যাঁ। সো প্রথমে আসলে অ্যাডভার্টাইজিং কোথা থেকে আসছে, কেন আসছে, তো ওই বিষয়গুলো নিয়ে আমার কাছে যেভাবে মনে হয়েছে সেই জিনিসগুলো নিয়ে কাজ করছি। আসলে শুরুটা কই ছিল? শুরুটা আসলে যখন কোনো কিছু মানুষকে জানানো দরকার হয়েছে, দ্যাট ইজ দ্য পয়েন্ট ওয়্যার প্রমোশন অ্যান্ড অ্যাডভার্টাইজিং বিগ্যান। সো আমার কাছে অনেকটা তো মনে হয় যে রিলিজিয়ান ইজ দ্য ভেরি ফার্স্ট থিং যেগুলো মানুষের কাছে প্রচার করা দরকার হয়েছে। সো ওইখানেও আসলে অ্যাডভার্টাইজিং ডিফারেন্ট ফর্মে কাজ করে, বাট প্রতিটা ধর্ম মানুষের কাছে যেভাবে গেছে, if we look closely, so there is a different color for every religion, a different font for every religion, এবং সবার একটা ডিফারেন্ট ব্র্যান্ড অ্যাম্বাসেডারও আছে। হয়তো কোনো ধর্মের জন্য ইটস জিসাস ক্রাইস্ট, কোনো ধর্মের জন্য ইটস বুদ্ধা। সো এই ডিটেল গুলা নিয়ে তারপরে আসলে এখান থেকে যায়, প্রথম যখন হাট বাজারে বিক্রি শুরু হইলো, মানুষ চিৎকার করতো যে আমার প্রোডাক্টটা নেন, আমার কাছে আসেন। সো এইগুলা হচ্ছে একদম ভেরি বিগিনিং। সেখান থেকে যে এই জার্নিটা, এখন আসলে অ্যাডের বাইরে থাকাই যায় না। আমি যদি চাইও যে আমি আজকে সারাদিন অ্যাড দেখবো না, আমার মনে হয় ইট উইল বি ডিফিকাল্ট। তো এই ইভলিউশন জার্নিটা নিয়ে ছোট করে আমরা ডিসকাস করবো। দেন আসলে অ্যাভিনিউজ অ্যান্ড অবজেক্টিভস অফ অ্যাডভার্টাইজিং, যেখানে আমরা আলাপ করবো আসলে অ্যাডভার্টাইজিং এর কি কি অ্যাভিনিউ আছে। যেটা আমি একটু আগে বলতেছিলাম যে এটিএল অ্যাডভার্টাইজিং ইজ সামথিং, ডিজিটাল ইজ সামথিং, বিটিএল ইজ সামথিং এলস। তো এই টার্মিনোলজি গুলো মানে কি, এটিএল আসলে কি বুঝায়, বিটিএল কি বা ডিজিটাল কি, এই জিনিসগুলো নিয়ে আলাপ করবো। এবং অ্যাডভার্টাইজিং এর আসলে অবজেক্টিভ কি। অবজেক্টিভ এখন কাউরে জিজ্ঞেস করলে সবাই বলবো অ্যাডভার্টাইজিং এর অবজেক্টিভ হচ্ছে বিক্রি করা। তো অবশ্যই বিক্রি করা, সেটা তো আছেই, বাট এই বিক্রি তো আমি অ্যাডভার্টাইজিং না করেও করতে পারি। মার্কেটিং ক্যান অলসো টার্ন সেলস। তো সেখানে আরেকটু ডেপথে আমরা কথা বলবো। আমরা ক্লাস 3 তে যেতে পারি। সো এইখানে ছিল হচ্ছে মিডিয়ামস অফ অ্যাডভার্টাইজিং। তো মিডিয়ামস অফ অ্যাডভার্টাইজিং এ উই উইল ডিসকাস যে কোন কোন মিডিয়ামে আমাদের কাছে অ্যাডভার্টাইজিং আসে। তো আমি যখন, এখন একটা জিনিস আছে যে আমি অনেক পাই, সবাই পাই কিনা বলতে পারবো না, চাল ডাল থেকে কি কল আসে সবার? আই হোপ আসে। খুব বিরক্ত লাগে মাঝে মাঝে, আবার অনেকের হয়তো কাজেও লাগে, আমি জানি না। আমি রেগুলার গ্রোসারি শপিং করলে হয়তো আমার এত বিরক্ত লাগতো না।
ওইটাও কিন্তু একটা ফর্ম অফ অ্যাডভার্টাইজিং। আবার আমরা যখন রাস্তা দিয়ে যাই, ওই মহাখালীর মোড়ে বা ফার্ম গেটে যখন মলম বিক্রি করে একজন, সেটাও যেমন একটা অ্যাডভার্টাইজিং। আবার টিভিতে যেই একটা দেখে আমার ভাল লাগতেছে, সেটাও অ্যাডভার্টাইজিং। এবং সবচেয়ে উইয়ার্ডেস্ট ফর্ম গুলো যদি বলি, আমার কাছে মনে হয় যে গ্লোবালি অনেক ধরনের এক্সপেরিমেন্টাল অ্যাপ্রোচ নেওয়া হয়। তো যে কোনো ভাবে, যে কোনো ফর্মে আমার কাছে যখন কোনো একটা ব্র্যান্ড মেসেজ আসে, দ্যাট ইজ অ্যাকচুয়ালি ওয়ান মিডিয়াম। তো এই কি কি মিডিয়ামস আছে, আমরা আসলে এখন জিজ্ঞেস করলে সবার আগে মাথায় আসে বিলবোর্ড, টিভি, প্রেস। এই বিলবোর্ড, টিভি, প্রেস ইজ বিকামিং ইররিলেভেন্ট উইথ টাইমস, বিকজ বিলবোর্ড হয়তো আছে, সব সময় ছিল, সামনেও থাকবে, কারণ মানুষজন রাস্তাঘাটে যায় ঘুরে ফিরে। বাট নিউজ পেপার পড়া অনেক কমে গেছে, টিভি দেখাও অনেক কমছে। আমার মনে হয় লাস্ট আমি টিভি দেখছিলাম আন্দোলনের সময়, কারণ ওই সময় ইন্টারনেট ছিল না, টিভি দেখতে হইতো। তাছাড়া আর খেলা হলে দেখি, এর বাইরে টিভি দেখা হয় না। সো এই মিডিয়াম গুলা যদি বন্ধ হয়ে যায়, বা এই মিডিয়াম গুলাতে যদি মানুষের ট্রাফিক কমে, তাহলে কি অ্যাডভার্টাইজিং বন্ধ হবে? হবে না। অ্যাডভার্টাইজিং এমন একটা জিনিস যেটার পিছে আসলে যখন ব্র্যান্ড থাকে, ব্র্যান্ড থাকলে প্রমোশন থাকে, প্রমোশন থাকলে টাকা থাকে, টাকা থাকলে সলিউশন থাকে। তো আমাদের মিডিয়ামস সবসময় ইভলভ হয়। তো ওই মিডিয়ামস গুলো নিয়ে কাজ করবো, যে আসলে কি মিডিয়ামস ছিল আগে, নতুন কি মিডিয়ামস আসতে পারে, সেই জিনিসগুলোর ডিসকাশন। তারপরে আমরা ক্লাস 4 এর দিকে যেতে পারি। So, আমরা আমরা যেই জায়গাতে আসলাম, যে প্রথম 2-3টা ক্লাসে আসলে আমরা অ্যাডভার্টাইজিং এর ইভলিউশন, মিডিয়ামস গুলা কি, কোন এভিনিউতে হয়, তো আমরা আউটার ওয়ার্ল্ড থেকে অ্যাডভার্টাইজিংটা হালকা করে দেখবো। দিস ইজ হাউ উই ফাংশন, অথবা উই সি অ্যাডভার্টাইজিং। তো এই প্রথম 3টা ক্লাসে আমরা আসলে আমরা যা দেখছি এতদিন, ওইটার টার্মিনোলজির দিকে যাব, যে আসলে এটার মানে এটা ছিল, এটা দিয়ে এটা বুঝাইছে। সো ফ্রম ক্লাস 4 উই উইল মুভ অন টু আ ডিফারেন্ট অ্যাঙ্গেল, যে আসলে যারা কাজ করে অ্যাডের পিছে, এরা আসলে কেমনে কাজ করে। যেমন আমি যদি খুব সহজ একটা এক্সাম্পল দিই, একটা সিনেমা ক্যান বি আ গুড এক্সাম্পল, বিকজ সিনেমা ইজ অলসো আ টিম ওয়ার্ক, যেখানে অনেকগুলো ডিপার্টমেন্ট কাজ করে। আরো সহজভাবে বললে, আমি একটা বিয়ে বাড়ির কথা যদি বলি, ধরেন বিয়ে বাড়িতে কি হয়, একটা বিশাল জনসমাবেশ হয়, অনেক ধরনের মানুষ আসে, তো খাওয়া দাওয়া হয়, গেট ধরাধরি হয়, গিফট নেওয়া দেয়া হয়, মনোমালিন্য হয়, অমুক চাচার এটার কারণে মন খারাপ হয়, কারো বোরহানির টেস্ট ভাল লাগে না, তো অনেক ইভেন্ট হয়। তো ইভেন্টের পিছে দেখবেন সব জায়গায় বিভিন্ন রকমের কিন্তু একটা, হাউ শুড আই পুট ইট, যে একটা টিম থাকে। হয়তো যেই লোকটা গিফটের দায়িত্বে কাজ করে, সে কিন্তু এসে খাবারের ব্যাপারটা দেখে না, ও শুধু গিফটের নোটই নেয়, তাই না? আবার যে খাবারের তদারকি করে, সে কিন্তু সবসময় গুনে যে কয়টা টেবিল ভরছে, কজন বাকি ছিল। আবার কোন একটা মুরব্বী আঙ্কেল থাকে, যে আসলে টাকাটা দেয়, অ্যাডভান্সটা করে, যে রান্না বাড়া ঠিক হইতেছে কিনা, এই জিনিস লাগবে। আবার একটা মা খালা ডিপার্টমেন্ট থাকে, যারা সবার, বা ভাই বোনও থাকে, যারা সবার শপিংটা ঠিক করে, যে ওই বাড়িতে এই ডালাতে এটা থাকবে, এটা থাকবে। So, আমরা যদি একটু ক্লোজলি দেখি, এই ইভেন্টের পিছে অনেকগুলো টিম ইন্ডিভিজুয়ালি কাজ করে, এবং আউট অফ এক্সাইটমেন্ট, আউট অফ হ্যাপিনেস, অ্যান্ড সামটাইমস আউট অফ ডিউটি, করতে ইচ্ছা করতেছে না। যেমন কথার কথা, যে খাসিগুলো আসবে কাচ্চিতে, ওই খাসিগুলো সকাল 7টায় কারণ বাজারে জব দেয়া হবে। তো এই জব দেওয়ার কাজে আসলে কেউ যাইতে চায় না, ওখানে হয়তো বাড়ির 2-1জনকে যাইতে হয়, বিকজ যাইতে হবে। সো কিছু কাজ ভাল লাগে, কিছু কাজ মজা লাগে না। তো এই বোথ আসলে বিভিন্ন মানুষজন করে, দেন একটা ফাইনালি উই সি আ গুড ওয়েডিং। তো অ্যাডভার্টাইজিং অনেকটা তাই, আমরা যখন একটা ভালো টিভি কমার্শিয়াল দেখি, অথবা একটা ভালো ক্যাম্পেইন দেখি, এটার পিছে আসলে অনেক মানুষ অনেকভাবে কাজ করতে থাকে। তো ওই টিমগুলা কারা? স্ট্র্যাটেজি টিম আছে, ক্লায়েন্ট সার্ভিসিং টিম আছে, ক্রিয়েটিভ টিম আছে। ক্রিয়েটিভের মধ্যে 2টা ডিপার্টমেন্ট আছে, কপি অ্যান্ড আর্ট। ওরা কেমনে ফাংশন করে, এগুলো আমরা একটু জানবো। সো ওই যে কপি একটা জিনিস আসলো, দ্যাট ইজ আওয়ার পার্ট, কপি রাইটিং। তো সে জায়গায় আসলে আরো অনেক পরে যাবে। আমি চাইছিলাম যে ইন্ট্রোডাকশন অ্যান্ড টোটাল আন্ডারস্ট্যান্ডিং অফ দ্য সিনারিও, দেন উই মুভ অন টু কপি রাইটিং। আদারওয়াইজ নেটে সার্চ দিলে কপি রাইটিং অনেক কিছু আসে, তো আমাদের এই কোর্সে না আসলেও হয়। তো আমি যদি রিয়েল লাইফ সিনারিও থেকে কিছু শেয়ার করতে পারি, বা আমাদের অ্যাডভার্টাইজিং সিনারিও কি সেটা বলতে পারি, তারপর কপি রাইটিং এ কি হয় ওটা বললে মোর কন্টেক্সচুয়াল। আমরা একটু 5 এর দিকে যাই। 5 এ আসলে কনজিউমার আন্ডারস্ট্যান্ডিং এর জায়গা নিয়ে আমরা ডিসকাশন করব, বিকজ আমরা যখনই কোনো কিছু সেল করি,
এটা একটা প্রোডাক্ট হতে পারে, এটা একটা সার্ভিস হতে পারে। প্রোডাক্ট কি সার্ভিস কি এই কোয়েশ্চেন আই হোপ কারো নাই, বাট স্টিল অনেকেরই থাকতে পারে। উই উইল অ্যাপ্রোচ দিস অ্যাজ সামথিং দ্যাট ইজ ভেরি আন্ডারস্ট্যান্ডেবল, অ্যাপ্রোচেবল, যে কোনোদিন কিছু জানে না এগুলো সেও যেন বুঝতে পারে। তো যারা আমরা মোটামুটি জানি তারা একটু ধৈর্য ধরতে হবে। তো ওই প্রোডাক্ট হইতেছে যে কোনো কিছু দ্যাট আই ক্যান কনজিউম অর ইউজ অর ইট, যেটা ধরা যায়, যেটা ট্যাঞ্জেবল। অ্যান্ড সার্ভিস ইজ এনিথিং দ্যাট ইজ ইনট্যাঞ্জেবল মোস্টলি। হয়তো কাস্টমার কেয়ার থেকে যখন আমি মানে একটা প্রোডাক্টের ব্যাপারে জানি, দ্যাট ইজ ওয়ান সার্ভিস দ্যাট প্রোডাক্ট কোম্পানি ইজ গিভিং মি। আবার আমি যদি ইন্টারনেট ইউজ বলি বা টেলিফোন ইউজ বলি, যে আমরা যে সিমটা দিয়ে কথা বলি, এখানে কিন্তু ইটস কমপ্লিটলি সার্ভিস। সো ইট ক্যান বি সার্ভিস, ইট ক্যান বি প্রোডাক্ট। যেটাই আমরা সেল করি, উই সেল ইট টু কনজিউমার্স, এবং কনজিউমার্স আর দ্য এন্ড প্রোডাক্ট অ্যান্ড আফটার ম্যাথ অফ হোয়াট উই ডু। আমরা একটা জিনিস করলাম, আমাদের কাছে মনে হইলো ব্রিলিয়েন্ট একটা কাজ করছি, বাট কনজিউমার আসলে এটা দেখলো, ভাল লাগলো, কিনলো না, দেন দ্যাট ইজ আ ফেইল্ড অ্যাডভার্টাইজিং। আমি যদি বলি যে সবার মাথায় আছে কাকলি ফার্নিচার, দামে কম মানে ভালো, সো ইজ ইট আ ব্যাড অ্যাডভার্টাইজিং আর গুড অ্যাডভার্টাইজিং? অনেক ধরনের কোয়েশ্চেন আসতে পারে, অনেক ডিসকাশন আসতে পারে, বাট ইজ ইট সামথিং ভেরি ক্রিয়েটিভ? ডেফিনেটলি আমি বিলিভ করি। আচ্ছা, আমি যেটাই বিলিভ করি, সবার একটা বিলিভ আছে এখানে, তো আমি বিলিভটা ভাঙতে চাই না। তো আমি এটা যদি এঙ্গেজমেন্টের দিক থেকে হিসাব করি, এটা এত মানুষের কাছে ট্রান্সলেট করছে, এটা ভালো হোক, এটা খারাপ হোক, এটা আমার পছন্দ হোক, এটা আমার অপছন্দ হোক, আমি কনজিউমার পর্যন্ত গেছি, মানুষের কাছে এটা ট্রান্সলেট হয়েছে। এটা ভালো অ্যাডভার্টাইজিং হয়েছে কিনা, দ্যাট উইল ডিপেন্ড অন এটা আসলে যেই লোকটা এই অ্যাডটা বের করছিল তার তো একটা পারপাস ছিল, যে আমি এটা মানুষকে জানাইতে চাই। তা আমি আসলে জানি না তার ব্যবসায় লাভ আসছে কি আসে না, ব্যবসা বাড়ছে কি বাড়ে না। তো আমরা যখন ইন্টারঅ্যাক্টিভ সেশনে যাব, কেউ জানলে বলতে পারে। যদি ওর বিজনেস এটা হেল্প করে, দেন দিস ইজ ডেফিনেটলি গুড অ্যাডভার্টাইজিং। বাট ক্রিয়েটিভ লেন্সে অনেকেই বলতে পারে এটা ফালতু। সো এই জায়গায় আসলে ওই ওই ব্যাপারটা নাই, যে অনেকে সাহিত্য বা যে কোনো পিস অফ আর্ট আমরা যেমন জাজ করি ফ্রম আ ভেরি সাবজেক্টিভ পয়েন্ট অফ ভিউ, যে আমার এটা ভাল লাগছে, আপনার ভাল লাগে নাই, আবার আরেকজনের মোটামুটি লাগছে। দ্যাট ইজ দ্য বিউটি অফ আর্ট। যদি সরি, যদি আমার সব ভালো লাগা সবার ভালো লাগতো, অথবা সবার যেটা ভালো লাগতেছে না আমারও লাগতো না, আই থিঙ্ক দের উড হ্যাভ বিন নো পয়েন্ট। এটাই আসলে বিউটি, কো এক্সিস্টেন্স, ভ্যারাইটি, যে সবাই একসাথে এক্সিস্ট করা। সত্যজিৎ রায়ের সিনেমাও যেরকম মানুষের পছন্দ, সিমিলারলি হয়তো টার্মিনেটর 2 ভালো লাগে অনেকে। সো বোথ শুড কো এক্সিস্ট। তো ওই জায়গাতে এই কনজিউম, আমি যেটা বলতেছিলাম যে কাকলি ফার্নিচারের জায়গা থেকে, তো এটা ক্রিয়েটিভ লেন্সের জাজমেন্ট যেটাই হোক, ফিনান্সিয়ালি ওই ব্র্যান্ডের জন্য কতটুকু সেলস জেনারেট করছে, দ্যাট উইল জাজ দ্য ক্রিয়েটিভিটি অফ অ্যান অ্যাড। তো এইটা আসলে কনজিউমারের আন্ডারস্ট্যান্ডিং দরকার, যেখান থেকে আমরা একটু কনজিউমার থেকে সরে গেছিলাম ডিসকাশনে যায়। তো কনজিউমার কিভাবে চিন্তা করে, আমাকে যদি একটা প্রোডাক্ট বেচতে বলা হয়, প্রথমত তো আমি প্রোডাক্ট নিয়ে জানবো, বাট আমার সবচেয়ে ইম্পর্টেন্ট আমি কার কাছে বিক্রি করতেছি। যেমন শুরুতে যারা কপিরাইটিং এ আসে, আমি দেখছি যে কোন একটা ব্রিফ পাইলে লেখা শুরু করে। লেখা শুরু করার আগে আমার আসলে জানা উচিত এটা আমি কার কাছে বিক্রি করতে চাই। একটা প্রোডাক্ট আমি যার কাছে সেলও করতে চাই না, আমি তার সাথে কথা বলে তো লাভ নেই। সো কনজিউমারকে আমি যত ডিটেইলে বুঝবো, মানে প্রতিটা প্রোডাক্টের আলাদা একটা কনজিউমার থাকে। যেমন একটা আমি যদি একটা রিস্ট ব্যান্ড সেল করার ট্রাই করি, তো একটা 50 বছরের লোককে আমি আসলে রিস্ট ব্যান্ড সেল করে লাভ নেই। রিস্ট ব্যান্ড কারা পরে? ইউথ, যারা আসলে টিনেজাররা বেশি পরে, হয়তো 20s-এও 30s-এও মানুষ পরে, বাট যারাই পরে দে হ্যাভ আ প্যাটার্ন। মেবি ইফ ইউ লুক ডিপার, ওদের ব্যাপারে অনেক ইনসাইট পাবো। আবার যদি ধরি আমরা ফর এক্সাম্পল একটা স্যুটের ব্র্যান্ড, তো রেমো বা মানে বাংলাদেশে স্যুট ব্র্যান্ড কে আছে ধরলাম, এখন হঠাৎ মাথায় আসলো ফবস ইজ আ ভেরি রেনাউন্ড টেইলার। তো ফবস যদি কমিউনিকেশন শুরু করে যে আমরা টেইলার মেড স্যুট বানাই, আমি এখন স্যুটের জন্য যদি সবার সাথে কমিউনিকেট করা শুরু করি, আসলে লাভ নেই। স্যুট কারা পরে? একটা সার্টেন ডেমোগ্রাফিতে একটা সার্টেন ধরনের মানুষ পরে, ইদার দে আর ভেরি হাইলি র্যাঙ্কড কর্পোরেটস, অথবা কারো বিয়ে হইলে বিয়ের আগে কিনে। আমি যেমন স্যুট বছরে একবার পরি বিয়ের দাওয়াত খাইতে গেলে, তো আমার সাথে তো আসলে কথা বললে খুব একটা লাভ নেই। রাদার যারা রেগুলার পরে তার সাথে কথা বলে লাভ আছে। তো ওই কারণে প্রতিটা প্রোডাক্টের জন্য কনজিউমার আন্ডারস্ট্যান্ডিং ইজ ভেরি ইম্পর্টেন্ট, কনজিউমার জার্নি ইজ ভেরি ইম্পর্টেন্ট, যে আমি কনজিউমারকে কোন পয়েন্টে কোন জায়গায় আসলে ওকে আমি পাবো যেন ওর সাথে কমিউনিকেট করতে পারি। এই জিনিসগুলো আমরা জানবো। আগাই আমরা একটু ক্লাস 6 and 7।
সো ব্র্যান্ড পজিশনিং এটা অনেক ডিপার থিংস, এটা নিয়ে আমরা ওয়েবিনারে আসলে ডিসকাশনই যাব না। তো পজিশনিং দ্য ব্র্যান্ড নিয়ে যদি ছোট করে একটু বলি, আমরা যদি ক্যাটাগরি দেখি, সো ফর এক্সাম্পল টেলকো দিয়ে বলি, কারণ টেলকো বলতে টেলিকমিউনিকেশন ব্র্যান্ড, সিম ফোন কোম্পানি যারা, এরা আসলে অনেক বেশি অ্যাডস বানায়। তো আমরা যে কোনো দিনই হয়তো বাংলালিংক, গ্রামীণ ফোন বা রবি এদের অ্যাড দেখি। তো সবাই তো আসলে ফোনই মানে মোবাইল সার্ভিসটাই সেল করে, যেন ফোনে কথা বলতে পারি, তাই না? তো এটা যদি সবাই করে তাহলে সবার একসাথে কি বলবে যে আমার ফোন ইউজ করেন, সেটা তো বলবে না। তো এক একজন কিন্তু এক একজনের সাথে কথা, মানে এক একটা সার্টেন টার্গেট গ্রুপের সাথে কথা বলে এবং সেভাবে ব্র্যান্ডটাকে পজিশন করে। ফর এক্সাম্পল আমি যদি বলি গ্রামীণ ফোন আসলে কিভাবে পজিশন করছে ওর ব্র্যান্ডটাকে, সেটা কিন্তু ভেরি ডিফারেন্ট ফ্রম রবি। আবার এয়ারটেল কিন্তু রবির থেকে অনেক ডিফারেন্টলি ওদের ব্র্যান্ড পজিশন করছে। গ্রামীণ ফোন কিন্তু কালকে বলবে না বন্ধু ছাড়া লাইফ ইম্পসিবল, বাট এয়ারটেল কিন্তু বলে বন্ধু ছাড়া লাইফ ইম্পসিবল। আবার রবি আগে বলতো জ্বলে উঠুন আপন শক্তিতে, এখন বলে লাইফে নতুন এক্সপিরিয়েন্স। এই যে একটা ধরনের কথা বলে যেটা একটা সার্টেন টার্গেট গ্রুপকে সাথে রেজোনেট করে, ওটা হচ্ছে অনেকটা পজিশনিং দ্য ব্র্যান্ড। কোকা কোলা যেরকম ওপেন হ্যাপিনেস দিয়ে নিজেদেরকে এক জায়গায় পজিশন করছে, পেপসি পরে আসলে কি করবে, যে আসলে আমার একটা কোলা ব্র্যান্ড যদি গ্লোবালি সারা দুনিয়াতে ফেমাস, তো হোয়াট ক্যান দে ডু? ওরা যেটা ট্রাই করছে, ওরা একটা ইউথ ব্র্যান্ড হওয়ার চেষ্টা করছে। দে অলওয়েজ টক অ্যাবাউট ইউথ। সো ওরা একটু এমন ভাবে থাকে যে কোকা কোলা আসলে বুড়া, আমরা নতুন। তো ওইভাবে প্রতিটা ব্র্যান্ড নিজেদেরকে পজিশন করে জাস্ট টু বি ডিফারেন্ট, কিন্তু ক্যাটাগরি কিন্তু একই। এয়ারটেল যখন বলতেছে বন্ধু ছাড়া লাইফ ইম্পসিবল, আবার আমার এক ফুপা আছে, সেও এয়ারটেল ইউজ করে, আমার বয়স 55। তো এটা মানে এই না যে বন্ধু না হইলে বা ইয়াং মানুষ না হলে এয়ারটেল ইউজ করতে পারবে না। সো কনজাম্পশন টিজি, কমিউনিকেশন টিজি সবসময় এক হয় না, বাট ব্র্যান্ড শুড হ্যাভ আ ডিফারেন্ট ইউনিক পজিশনিং, যেটা আসলে সবারটা যেন মিলে না যায়। ওই ডিসকাশন গুলো হবে 6-এ। আমরা আর একটা ক্লাস নিয়ে ওভারভিউতে যাব, তারপর আমরা আসলে আজকে কিছু ওপেন ডিসকাশনে ঢুকবো। আমরা একটু ক্লাস 7টা দেখি। সো ক্লাস 7 ইজ ব্র্যান্ড বিল্ডিং। ব্র্যান্ড বিল্ডিং এ আমরা ইটস আ লট লাইক, আমার কাছে মনে হয় যে হিউম্যান বিল্ডিং ও কিন্তু ব্র্যান্ড বিল্ডিং এর মতো। যদি ধরেন একটা বাচ্চা যে হইছে কেবল, ওর কিন্তু কোনো আহ, সত্তা তৈরি হয় না। আপনার কাছে দেখলে কি মনে হয় একটা সুন্দর কিউট বাচ্চা? সব বাচ্চাই সুন্দর। আর ও যখন আস্তে আস্তে বড় হয় উইথ টাইম, ও দেখতে একরকম হওয়া শুরু করে। তারপরে হয়তো 2-3 বছর পার হইলে একটা বাচ্চা কথা বলা শুরু করে, তো তখন আরেকটা আইডেন্টিটি তৈরি হয় ওর। তারপরে কিছু নেচার তৈরি হয়, কোনো বাচ্চা কান্দে, কোনো বাচ্চা অনেক হ্যাপি থাকে, কোনো বাচ্চা অনেক শান্ত থাকে। সো এই ওভার টাইম এই বাচ্চাটার তো একটা পার্সোনালিটি তৈরি হয়েছে। আপনি কিন্তু একটা 2 মাসের বাচ্চাকে দেখে বলবেন না ওই বাচ্চাটা এমন, বা এই বাচ্চাটা এটা। যদি আপনি বলেন তাহলে আপনি খুবই রেসিস্ট, কারণ এটা একটা বাচ্চারে, সব বাচ্চারে ভালো লাগা উচিত সবার। তো এই বাচ্চার প্রতি যে আপনার ফিলিংটা আসে, এটা কখন আসে? আসবে হইতেছে যখন আপনি ওর সাথে ইন্টারঅ্যাক্ট করবেন, ওর কিছু অ্যাট্রিবিউটস আপনি দেখতে থাকবেন। তো যখন বাই দ্য টাইম দ্যাট কিড রিচেস 3 or 4, ওর কিন্তু একটা পার্সোনালিটি আছে। সিমিলারলি একটা ব্র্যান্ড, যখন নতুন কোনো ব্র্যান্ড আসে, আপনি চিন্তা করেন আচ্ছা আসছে, বাট ওই ব্র্যান্ড কিন্তু একটা কনসিস্টেন্ট টোনে আপনার সাথে কথা বলতে থাকে। এখন এখানে অনেক ইয়াংরা আছে, আমি 2-1জনকে চিনতে পারছি দেখে মনে হচ্ছে। সো এরা আসলে কতটুকু আগের জিনিসপত্র দেখছে, যেমন ডিজুস একটা ব্র্যান্ড লঞ্চ হয়েছিল বাংলাদেশে। সো ডিজুসে আমরা কিন্তু কখনোই আহ, মানে একটা টোনালিটি দেখছি যেটা অন্য সবার থেকে খুবই আলাদা ছিল। যেমন খাইলেই চাটবেন, না খাইলেই পস্তাবেন। এই কথাটা কোনোদিনই বাংলাদেশে কোনো ব্র্যান্ড কখনো টিভি অ্যাডে এসে বলতে পারে নাই। হঠাৎ করে ডিজুস আসলে এরকম একটা কথা বললো, আরেকটা জিনিস তৈরি করলো ওরা, ডিজুস দুনিয়া, এক্সট্রা খাতির। এই কথাগুলো যখন বলা শুরু করলো, তো ও তখন আলাদা একটা জায়গা তৈরি করলো নিজে। তো ওর যেরকম একটা টোনালিটি আছে। আবার সিটিসেল যখন একটা কোম্পানি ছিল, ওটাও এখন এক্সিস্ট করে না, ও আবার অন্যভাবে বলতো। তো ওই জিনিসগুলো কিন্তু একদিনে তৈরি হয় নাই। আজকে একদিনের পর দিন কমিউনিকেশন করছে, একটা কালার, একটা ফন্ট, একটা আর্কিটাইপ ছিল, একটা ব্র্যান্ড আইডেন্টিটি ছিল, সেটাকে ওভার দ্য টাইম ডেভেলপ করে বিল্ড করছে। সো দ্যাট ওয়াজ মোস্টলি যেভাবে আসলে ব্র্যান্ডটা বিল্ড হয়। তো এই ব্র্যান্ড বিল্ডিং এ আসলে কপিরাইটিং এর পার্ট কি? ব্র্যান্ড বিল্ডিং এ আমরা ভিজুয়ালের, লোগো, টেক্সট, কালার, এগুলোর ইম্প্যাক্ট কি? যেমন কালার ইজ আ ভেরি ইম্পর্টেন্ট থিং।
আপনারা অনেকেই হয়তো জানেন যে সান্টা ক্লজ, যেটা আসলে ক্রিসমাস যেতে আমরা সবাই দেখি, ইট ইউজ টু বি গ্রিন। কোকা কোলা মেড ইট রেড, অ্যান্ড এটা সারা দুনিয়াতে এখন রেড। ইনফ্যাক্ট বাংলাদেশেও আমরা যখন কোনো অ্যাড দেখি, একটু বেশি নীল দেখলেই মনে হয় গ্রামীণ ফোন, বা একটু লাল দেখলেই মনে হয় রবি, কমলা দেখলেই মনে হয় বাঙালি। সো কালারেরও অনেক ইম্প্যাক্ট থাকে ব্র্যান্ড বিল্ডিং এ। এই জিনিসগুলো নিয়ে আমাদের কিছু ডিসকাশন থাকবে। এন্ড ফাইনালি মুভিং অন টু দ্য 8th ক্লাস, যেটা হবে, যেখান থেকে আমাদের আসলে কপি রাইটিং এর শুরু হবে, সেটা হচ্ছে সি ফর কপি রাইটিং। সো এরপরে আরো অনেকগুলা প্রি রেকর্ডেড ক্লাস থাকবে আমাদের মডিউলে, অনেকগুলা লাইভ ক্লাস থাকবে। সো এই জার্নিতে আমরা কপি রাইটিং দিয়ে ঢুকবো। এখন কপি রাইটিং এর আসলে ইটস লাইক আ ওশান, সারাদিন ডিসকাস করা যাবে কপি রাইটিং কি। অনেকে বোর্ড হবেন, অনেকে ভাল লাগবে, লাগবে না। সো দিস ইজ হাউ ইট গোজ, বাট কপি রাইটিং ইজ ফর পিপল হু আর কিউরিয়াস, হু ওয়ান্টস টু নো পিপল, এবং যারা বই পড়ে, যারা মানুষ পড়ে, এদের কাছে আসলে কপি রাইটিং করা একটু সহজ, বিকজ কপি রাইটিং আমরা করি মোস্টলি মানুষের জন্য। তো আমরা বাকি ডিসকাশন আই থিঙ্ক উই ক্যান ক্যারি উইদাউট দ্য স্লাইডস। তো যেই স্লাইডসটা এতক্ষণ আমার জন্য রান করলেন, থ্যাংক ইউ সো মাচ। আমাদের স্লাইডস নিয়ে প্রবলেম হচ্ছিল শুরুর দিকে, তো এখন আমরা এটা নিয়ে আর ঝামেলায় নাই, স্লাইডস এর পার্ট শেষ। সো আই হোপ মোটামুটি আমি একটা ওভারভিউ দিতে পারছি যে আমরা কোর্সটাকে কেমনে ডিজাইন করতেছি। কপিরাইটিং এর ডিটেলটাতে যাইনি, অ্যাডভার্টাইজিং এর ইন্ট্রোগুলো একটু বলছি। আর আরেকটা জিনিস বলতে চাই যে স্টোরি টেলিং ইজ আ ভেরি ভেরি ইম্পর্টেন্ট পার্ট অফ এভরি হিউম্যান বিং। কারণ আমরা যদি, মানুষের আসলে স্ট্রেংথ ইজ স্টোরি টেলিং, বিকজ হোমো সেপিয়েন্স একটা বই আছে, আমার খুব পছন্দের বইটা, হয়তো অনেকে পড়ছেন এখানে বা অনেকে পড়েন না। ওই বই থেকে একটা জিনিস আমার মাথায় আসলো হঠাৎ, যে আমরা যদি কোনো, ধরেন একটা বানর, তো বানর যখন থাকে বনে জঙ্গলে, ওর কাছে আপনি এক ঝুড়ি কলা নিয়ে গেছে। তো একটা বানর তো আসলে সব কলা একবারে খাইতে পারবে না। একটা বানর কয়টা কলা খায় আমি জানি না, কয়টা খায়, ধরেন 5টা, 10টা, 20টা, এর বেশি তো খাইতে পারবে না। কিন্তু ও কিন্তু ছাড়বেও না, যাইতেও দিবে না, ও যতটুক পাবে অতটুক নিয়ে ধরে রাখবে। এখন আপনি যদি একটা বানরে বলেন যে আচ্ছা তুমি এতটুকুই খাইছো, আর তো খাইতে পারতেছো না, তো বাকি কলাটা আমি নিয়ে যাই, আমি একটা জায়গায় রাখি, ওই জায়গাটার নাম হবে ব্যাংক। ওই ব্যাংকে তোমার কলাগুলা থাকবে, তোমার আবার যখন ক্ষুধা লাগবে আমি তোমাকে ওই 2টা কলা এনে দিব, তুমি খাও, আবার লাগলে বলবো আবার 2টা কলা এনে দিব। এটাতে কি হইতো, বানরের কিন্তু সুবিধা হইতো, বানরের একটু পর পর খাইতে ইচ্ছা করতো, আপনার কাছে চাইতো আপনি কলার ব্যাংকের থেকে 1টা 2টা করে কলা দিতেন হয়তো। কিন্তু বানর এটা করবে না। বানর কেন করবে না, এটা কি কারো মাথায় আসতেছে কেন করবে না? ইটস ভেরি সিম্পল, বিকজ শুধুমাত্র মনে হয় মানুষই পারে একটা জিনিস যেটা দেখতেছে না সেটা বিশ্বাস করতে, এবং একলা বিশ্বাস করলে আসলে হয় না, কালেকটিভলি বিশ্বাসটা করতে হয়। যেমন আহ, আমি একলা একলা অনেক কিছু চিন্তা করতে পারি। আমি ধরেন বিশ্বাস করতেছি আমি কালকে নাসায় চলে যাব, নাসাতে যেয়ে কাজ শুরু করব, তারপর আমি সামনে বছর হয়তো মঙ্গল গ্রহে থাকবো। তো আমার এই বিশ্বাস করতে তো কেউ আসলে না করে নাই, আমি করতেই পারি বিশ্বাস। কিন্তু এটা তখন কি হয়, এটা একটা ফ্যান্টাসি হয়। এটা রিয়ালিটিতে কনভার্ট করা সম্ভব হয় যখন অনেকগুলা মানুষ, অনেকগুলা মাইন্ড একসাথে একটা জিনিসকে বিলিভ করে যেটা এক্সিস্ট করে না। এটা শুধুমাত্র মানুষ করতে পারে, এটা আমি জানি না আর কোনো প্রাণী হয়তো পারে না। সো আমরা ধরেন এই যে ব্যাংকিং সিস্টেম, দিস ইজ অলসো আ ইলিউশন, যে 10টা মানুষ বিশ্বাস করতেছে আমার টাকাটা ব্যাংকে আছে, আবার আরো 10জন বলছে যে আমরা রাখতেছি। উই ডোন্ট সি ইট এনিওয়্যার, বাট উই বিলিভ ইন ইট। এটা কিন্তু একটা স্টোরি টেলিং। দিস ইজ দ্য পাওয়ার অফ স্টোরি টেলিং, বিকজ উই আর অল বিলিভিং ইন ওয়ান ন্যারেটিভ দ্যাট ইজ নট ইন ফ্রন্ট অফ মি। এটা মানুষ ছাড়া আর কেউ করতে পারে না। যেটা আমার সামনে নাই একটা জিনিস, কিন্তু আমি এটা বিশ্বাস করতেছি, আরো 10জন করতেছে, অ্যান্ড ইটস ওয়ার্কিং। সো এই স্টোরি টেলিং ইজ দ্যাট পাওয়ার যেটা আসলে আমাদেরকে মুভ করে, আমাদেরকে চেঞ্জ করতে পারে। তো ব্র্যান্ডের ক্ষেত্রেও আসলে স্টোরি টেলিং ইজ ভেরি ইম্পর্টেন্ট। কপি রাইটিং এ তো ইটস অল অ্যাবাউট স্টোরি টেলিং। প্রতিটা ব্র্যান্ডেরই আসলে একটা গল্প থাকে, একটা স্টোরি থাকে। আমরা যদি একটু ডিগ ডিগ ডিপার, আমরা সব ব্র্যান্ডের পিছে দেখবো, গ্লোবালি যত ব্র্যান্ড কাজ করে ওদের একটা পারপাস থাকে, একটা জিনিস নিয়ে কাজ করে, একটা গল্প কন্টিনিউয়াসলি বলার চেষ্টা করে। স্নিকার্স এর অ্যাড আমরা অনেক দেখছি, স্নিকার্স দেখবেন একটা গল্প বলে। তো আমি এখন ওই ডিটেলে যাব না, কেউ একজন কারো যদি ইচ্ছা থাকে, স্নিকার্স এর আমরা অ্যাড, স্নিকার্স ইজ বেসিক্যালি আ চকলেট ব্র্যান্ড।
হয়তো অনেক পুরান যে কোনো অ্যাডও দেখতে পারি, অনেক নতুনও কোনো অ্যাড দেখতে পারি। আপনি দেখবেন স্নিকার্সের সব অ্যাডের মধ্যে ওরা একটা গল্প বলার চেষ্টা করতেছে, এবং এইগুলো আসলে ব্র্যান্ড আর্কেটাইপের থিওরি হয়, যে প্রতিটা ব্র্যান্ডের একটা পজিশন থাকে। কেউ হয়তো নাইকি নাইকি যেমন বলে জাস্ট ডু ইট, সো ও আসলে হিরো, ও সবসময় ওই মুডে থাকে। আবার হার্লি ডেভিডসনকে যদি দেখি, ও আসলে একটা আউটল, হি ইজ এ রেবেল, ও সবসময় মানুষকে বলে যে গো এগেনস্ট দ্য টাইড। তো ওই গল্পটাই কিন্তু কন্টিনিউয়াসলি বলার চেষ্টা করে। এখন ওই ন্যারেটিভটা বলতে বিভিন্ন স্টোরির হেল্প পায়। তো ওই স্টোরি টেলিং গুলা কি হয় প্রতিটা ব্র্যান্ডের, ইটস আ ভেরি ডিপার ডিসকাশন, যেটা নিয়ে হয়তো আমরা একটু পরে আসলে কোয়েশ্চেন অ্যান্সার সেশন বা ওপেন ফ্লোর করব, তখন হয়তো সবাই কথা বলতে পারবে। আর কনজিউমার জার্নি নিয়ে যদি কথা বলি, আসলে কনজিউমারের সাইকোলজি বোঝাটা ভেরি ইম্পর্টেন্ট। কনজিউমার ম্যাপিং ইজ অলসো ভেরি ইম্পর্টেন্ট। কনজিউমার ম্যাপিং আসলে কি জিনিস? কনজিউমার ম্যাপিং আমরা আসলে দেখি যে, আমি ধরলাম আমরা একটা অ্যাড করার আগে, মানে একটা যে কোনো অ্যাডভার্টাইজমেন্টের কাজ করার আগে, ওই কনজিউমারটা আসলে কই কই যায়, ওকে আমরা কই কই পাইতে পারি, দ্যাট ইজ দ্য ম্যাপিং। একটা মানুষ সকালে উঠে ধরেন ও ব্রাশ করে প্রথমে, আমি জাস্ট রাফলি বলতেছি, একটা ব্রাশ করার পরে ও হয়তো নাস্তার টেবিলে যায়। তো নাস্তাটা আসার সময়, নাস্তাটা আসতে আসতে ও হয়তো পেপারটা খুলে। সো এই যে ম্যাপিং ওর জার্নিটা, এই পেপার ইজ দ্য ফার্স্ট টাচ পয়েন্ট, ওর কাছে আপনি যাইতে পারবেন। তো পেপার খুলে খাওয়া দাওয়া করলো, খাওয়া দাওয়া করে হয়তো বাসা থেকে বেরোনোর আগে, ধরলাম ও পাঠাওতে বা উবারে সে অফিস যাওয়া আসা করে, ও যখনই মোবাইলটা হাতে নিল, উবার বা পাঠাও অ্যাপে গেল, এখন কিন্তু ইন অ্যাপ অ্যাডভার্টাইজিং করা যায়, আপনি অ্যাপের মধ্যেও তার কাছে যেতে পারবেন। সো দ্যাট ইজ দ্য সেকেন্ড টাচ পয়েন্ট। এরপরও উবার আসলো, ওর নিচে নামলো। তো নামার আগে যখন ও ফোন দিতেছে, যে কোনো কলে আমরা ঢোকার আগে কিন্তু আইভিআর একটা সিস্টেম আছে। আইভিআর হচ্ছে কলে কথা বলা। তো আপনি ওই ড্রাইভারের নাম্বারে কল দেওয়ার আগে যদি কোনো একটা এটা কি বলে কলার টিউন বাজে বা কোনো একটা মেসেজ আসে, তো সেটা দ্যাট ইজ অ্যানাদার টাচ পয়েন্ট। এরপরও অফিস যাওয়া শুরু করলো, যাওয়ার পথে একটা বিলবোর্ড দেখলো, দ্যাট বিকামস অ্যানাদার টাচ পয়েন্ট। টাচ পয়েন্ট জিনিসগুলা কি? আপনি আপনার কমিউনিকেশনটা নিয়ে কনজিউমারের কাছে কিভাবে কোন জায়গায় যাইতে পারেন, যে জায়গাগুলোতে যাইতে পারতেছেন, দিজ আর দ্য টাচ পয়েন্ট, যেখানে কনজিউমারের কাছে যাওয়া যায়। আর কনজিউমার ম্যাপিং হচ্ছে ও সারাদিন কি করে। এখন আমি যদি কোনো একটা ধরেন প্রোডাক্ট সেল করতে চাই, সেল করার সময় আমি ফর এক্সাম্পল সেল করতেছি খুব আরাম করে ইউজ করার একটা প্রোডাক্ট, সেটা কি হইতে পারে? আরাম করে আমরা কি ইউজ করি? ধরলাম একটা বডি মাসাজ বা ওই যে মাথার মধ্যে যে চুলকানোর যে জিনিসটা বিক্রি করে, আই ডোন্ট নো দ্য এক্সাক্ট টার্ম। সো ওইটা দিয়ে এই যে এইভাবে দিলে যে এই হেড মাসাজের মতো একটা ফিল আসে, যেটা খুব আরাম লাগে, এটা খুব রিল্যাক্স মুডে মানুষ করে। এই অ্যাডটাকে আপনি একটা মানুষকে সকালবেলা দেখাইতে চান যখন সে দৌড়ায় অফিসে যাইতেছে? ধরলাম আমি দেখাইতে পারবো, কিন্তু আমি কি দেখাবো? দেখানো আমার মনে হয় উচিত না। এবং আমি সব জায়গাতে আমার মনে হয় কথাটা ইউজ করবো, বিকজ আমি কখনোই বিলিভ করি না যে যেটা আমি বলতেছি দ্যাট ইজ দ্য আলটিমেট থিং ফর অ্যাডভার্টাইজিং, বিকজ অ্যাজ লং অ্যাজ ইট সেলস, এনিথিং ক্যান বি দ্যাট আলটিমেট থিং, যেটা হয়তো আপনি বলতে পারেন, যে কেউ বলতে পারে। সো আমি যাই বলবো পুরো কোর্সে বা থ্রুতে, ইট ইজ হোয়াট মাই পার্সপেক্টিভ ইজ। তো আমার কাছে মনে হয় যে যখন ও অফিসে যাইতেছে, ও দৌড়ের মধ্যে আছে, এই সময় ওরা আসলে এরকম একটা জিনিস অ্যাট্রাক্ট করবে না, বরঞ্চ মনই দিবে না। বাট আমি যদি ওরা এমন একটা জিনিসের অ্যাড দেখাই যে প্রতিদিন সকালে তোমার 10 মিনিট বাঁচবে, বিকজ আমার একটা অ্যাপ আছে, এই অ্যাপে তুমি উঠে দাঁড়ানো না পর্যন্ত ফোনে অ্যালার্ম অফ করতে পারবা না। তো এটা দেখে কিন্তু যেই লোকটার প্রতিদিন অফিস যেতে লেট হয়, ও হয়তো ভাববে আচ্ছা আমি প্রতিদিন অফিসে বসের ঝাড়ি খাই। আমাদের অফিসে একটা নতুন নিয়ম চালু করতেছি আমরা, যে যে একটা সার্টেন টাইমের পরে আসে, ওকে অফিসে ঢোকার পর 100 টাকা জরিমানা দিতে হয়। একটা ব্যাংক থাকে, এটা আমরা মাস শেষে ওটা দিয়ে বিভিন্ন জিনিসপত্র করি ওই টাকায়। তো এখন সে চিন্তা করবে আমার প্রতি মাস শেষে 100 টাকা দেওয়ার থেকে আমি যদি এই অ্যাপটা পারচেস করি, এবং আমার যদি অ্যালার্মটা, আমি জাস্ট একটা হাইপোথেটিক্যাল একটা ইমাজিনারি জিনিস বললাম এখন যেটা মাথায় আসলো, তো এই অ্যাপটা উইল হেল্প মি মোর। তো ওই সময়ে ওর জন্য এটা রেলেভেন্ট বেশি। তো কনজিউমারের সাইকোলজিটা চিন্তা করে প্লেসমেন্ট গুলো যেরকম দরকার। আবার এই লোকটাই যখন বাসায় ফিরে সন্ধ্যার পরে 8টা 9টার দিকে, তখন হয়তো ওই যে মাসাজার যেটা, ওইটার অ্যাড দেখলে ওর মনে হইতে পারে আচ্ছা বাসায় যাই একটু এটা করলে মনে হয় ভালো লাগবে। তো কোন মোডে কখন আমরা কিভাবে থাকি, সেই সময়টা কনজিউমারের কাছে আসলে কি ধরনের মেসেজ নিয়ে যাওয়াটা দরকার, সেটা খুব ইম্পর্টেন্ট। আমার একটা পার্সোনাল ওপিনিয়ন, বাংলাদেশে এখন
ম্যাক্সিমাম ম্যাক্সিমাম না আসলে অনেক, আই ডোন্ট নো দ্য অ্যামাউন্ট, ইজ ইট মিনিমাম অর ম্যাক্সিমাম, বাট আ গুড অ্যামাউন্ট অফ অ্যাড আসলে ওয়েস্ট হয়। আমরা বলতেছি একটা জিনিস বেচার চেষ্টা করতেছি, বাট যে দেখতেছে সে আসলে কোন স্টেট অফ মাইন্ডে কিভাবে আছে, কনজিউমারের মুডটা কি, ওটা চিন্তা না করে আমরা আমরা মিডিয়াতে অনেক ফোকাস। তো মিডিয়া কি, আমি কোন জায়গায় ওকে দেখবো, বাট যেখানে দেখবো সেই জায়গায় কি দেখবো সেই বলাতে ফোকাস না। আই থিঙ্ক দের ইজ আ লং ওয়ে টু ওয়াক এই জিনিসগুলা ঠিক করাতে, মানে ঠিক করার স্বার্থে। তো নতুন যারা কপি রাইটিং আসতেছে, আই থিঙ্ক দে উইল বি ভেরি মাচ লজিক্যাল, বিকজ আমি নিউ জেনারেশনের মধ্যে একটা জিনিস দেখছি, দে বিলিভ ইন ম্যাজিক বাট দের হ্যাজ টু বি লজিক। বাট আগের মতো এরকম না যে আমি আসলে ম্যাজিকেই থাকবো, লজিক নাই। দে বিলিভ ইন লজিক্যাল ম্যাজিক। সো ওরা অনেক লজিক ড্রিভেন হয়, সবকিছুকে কোয়েশ্চেন করার একটা ক্যাপাসিটি রাখে, যেটা হয়তো আমাদের সময় আমরা যখন ইয়াং ছিলাম সবকিছুকে কোয়েশ্চেন করতাম না। একজন একটা জিনিস বলতেছে, হ্যাঁ করা শুরু করি, ভাই বলছে, বস বলছে। বাট দিস নিউ জেনারেশন হ্যাজ মেনি কোয়েশ্চেন্স অ্যান্ড দে আর ভেরি শিওর অ্যাবাউট হোয়াট দে ওয়ান্ট টু ডু, এবং এটা নিয়ে অনেক ডিবেটও হয়। সো আমারও মনে হয় যে আসলে রিজন খুঁজবে, যে আমি একটা কপি দেওয়ার জন্য দিয়ে দিতেছি না, কেন দিচ্ছি, এই কোয়েশ্চেন গুলো করবে, অ্যান্ড দ্যাট উড বি আ ভেরি গুড ডিরেকশন ফর আস। আর এর বাইরে আসলে কিছু জিনিস নিয়ে আলাপ করতাম, যে আসলে কপিতে আমরা কমন মিস্টেক কি করি। বাট আমার কাছে এখন মনে হচ্ছে আসলে এখানে কতজন কপি রাইটার আছে সেটা জানা দরকার, নাহলে এই কপি রাইটিং শুরু করার আগে আসলে কপির কমন মিস্টেকস নিয়ে ডিসকাশন ফ্রুটফুল হবে না। তো আমার বক বক অনেকক্ষণ করলাম, প্রায় 1 ঘন্টা কথা বলে ফেলছি মনে হয়। সো আমরা যারা এখন কি আমাদের যে হোস্ট সে কি আছেন আমাদের সাথে, আমরা কি একটা ওপেন সেশন করতে পারি? আই থিঙ্ক আমি আর আপনারাই আছেন শুধু, দেখি আমাদের ইন্টারঅ্যাক্টিভ কেস থেকে কেউ রেসপন্ড করতেছে না কেন। একটু হেল্প করে ভাই আমি আসি ভাই। সেটা হচ্ছে যে ইয়েস, সাইমন আসিস। আপনাদের ভাই আচ্ছা interaction, হাউ ডু ভাই যত মানে কাট থ্রু দ্য feedback ক্লাটার তো আসছে ভাই, যে মানে যেরকম ইন দিস ওয়ার্ল্ড ভাই আচ্ছা, অনেক কমিউনিকেশন very good. আমরা দেখতেছি ভাই, বাট কোনো কিছু হুক করতেছে না মানুষজনকে, কজ টু মাচ নয়েজ, টু মাচ কন্টেন্ট, টু মাচ কনজাম্পশন। হাউ ডু উই মেক আওয়ার কন্টেন্টস মেমোরেবল টু আওয়ার কনজিউমার্স? ইয়েস, থ্যাংক ইউ সাইমন। সাইমন আমার খুব কাছের একজন ছোট ভাই, সো আই নো হিম, এই জন্য আমি তুই করে সম্বোধন করলাম। তো সাইমন যেটা কোয়েশ্চেন করছে, দিস ইজ অলসো আ কোয়েশ্চেন ফর মি, হাউ ডু উই ব্রেক দ্য ক্লাটার। কারণ সবাই একসাথে এত অ্যাড বানাইতেছে, এত কিছু হইতেছে, আমরা আসলে স্ট্যান্ড আউট কেমনে করবো? আমার কাছে যেটা মনে হয় যে সাইমন, এটা ডেফিনেটলি উই হ্যাভ টু ফাইন্ড আ ওয়ে টু বি ক্লাটার ব্রেকিং, বাট অ্যাট দ্য সেম টাইম এই কম্পেয়ারটা আসলে আসে কিসের ক্ষেত্রে, যে আগে এরকম হইতো, এখন কেন হইতেছে না? হ্যাঁ, সো আমি যদি অনেকটা বলি যে আমাদের সবার মনে আছে এরকম অ্যাডগুলো, যদি বলি মাছের রাজা ইলিশ, বাত্তির রাজা ফিলিপস, এটা সবার মনে আছে। বা এইডস এর একটা ক্যাম্পেইন ছিল লাকবাবাজি, অথবা আহ, অনেক ক্যাম্পেইন আমরা মানে জাস্ট একটু চিন্তা করলে সবার মাথায় এরকম পুরান অ্যাড মনে আসে। তখন আসলে আমাদের কাছে প্ল্যাটফর্মস গুলা কি ছিল, দ্যাট ইজ আ ভেরি গুড ওয়ে টু লুক অ্যাট ইট। আমাদের বাসায় একটা টিভি চলতো, হয়তো ম্যাকগাইভার আর আলিফ লাইলা দেখতাম, অ্যাড গুলা আসতো। তো ওই অ্যাড গুলা শুনতে শুনতে মানুষের মাথায় এত স্ট্রংলি আটকাইছে, এবং তারপরেও হয়তো একটা সার্টেন টাইম পর্যন্ত বাংলাদেশে টিভি কমার্শিয়াল গুলোও বেশ পপুলার হইতো। বাট রিসেন্টলি এখন যদি দেখি আসলে মিডিয়ামস এত বাড়ছে, এবং এই মিডিয়ামস আসলে যত বাড়ে মানুষের রিলেটেবিলিটি, মেমোরেবিলিটি অনেক কম থাকে। শুধু আমি এটা বাংলাদেশে বলবো না, আমরা যদি বলি যে লাস্ট 3-4 ইয়ার্সে আমাদের সাবকন্টিনেন্টে আসলে কি ধরনের যে ট্রানজিশনটা হয়েছে, কোন কোন ক্যাম্পেইন আসলে মনে আছে, আমরা উই উইল ফাইন্ড ভেরি ফিউ। বাট আমরা যদি 2000 মানে 1990 থেকে 2006-7-এর মধ্যে দেখি, বোথ ইন্ডিয়া বাংলাদেশ মানে এশিয়া, সাউথ এশিয়ান মার্কেটে দেখবো অনেক মেমোরেবল কাজ হয়েছে। আবার আমরা যদি ইউএস মার্কেটের দিকে যাই, তখন ওই জায়গাতে দেখবো আসলে এই ধরনের মেমোরেবল কাজ অনেক কম হয়। বিকজ এই মিডিয়ামস গুলা আমরা একদম ডেভেলপড মার্কেট যেগুলো আছে, যেখানে আসলে অনেক ধরনের ডিভাইস আছে, মিডিয়া আছে, এত দিক থেকে এত ধরনের কমিউনিকেশন আসে। সো ওই জায়গাতে ক্লাটার ব্রেকিং হওয়াটা ভেরি ইম্পর্টেন্ট, কারণ নাহলে তো স্ট্যান্ড আউট করা যায় না, বাট অ্যাট দ্য সেম টাইম ভেরি টাফ। তো এই জায়গাতে আসলে উই হ্যাভ টু ওয়ার্ক। আই রিয়েলি ডোন্ট হ্যাভ দ্য অ্যান্সার যে এই জিনিসটা ইজ দ্য ফর্মুলা যেটা আমাদেরকে ক্লাটার ব্রেকিং করায় ফেলবে। যেমন
আমরা রিসেন্টলি যেমন আমি স্যানিটারি ন্যাপকিন নিয়ে কাজ করছি, এই কারণে হঠাৎ মনে হইলো যে স্যানিটারি ন্যাপকিন ব্র্যান্ডস গুলা সবাই আসলে কি বলে, সবাই বলে হইতেছে যে এই স্যানিটারি প্যাড ইউজ করো, তুমি আকাশে উড়বা, বা তুমি অফিস করবা, তোমার শরীর খারাপ লাগতেছে, পারতেছো না, এই স্যানিটারি প্যাড ইউজ করো, এটা করতে পারবা। তো সবসময় নারী হোক আত্মবিশ্বাসী, নারী এটা করবে, নারী সেটা করবে, এটাই তো হইতেছে, তাই না? সব ব্র্যান্ড এটাই বলতেছে। তো সবাই যখন একটা টোনালিটি ধরে, দ্যাট বিকামস আ ক্ল্যাটার। তখন একটা ব্র্যান্ড ক্লাটার ব্রেকিং হইতে পারে। ও যদি এসে বলে যে দেখো মেয়ে, তুমি যেমনই আছো ভালো আছো, তোমাকে এট দ্য সেম টাইম অফিস করতে হবে না, অফিস করে আবার পাহাড়েও চড়তে হবে না, আবার বাসায় এসে রান্নাও করতে হবে না। ইটস নট নেসেসারি। ইউ আর হু ইউ আর, এবং তুমি এভাবেই ভালো আছো। আমি জাস্ট তোমার পাশে থাকতে চাই ইন দিস গ্লোরিয়াস জার্নি দ্যাট ইউ আর টেকিং। এটা বললেই কিন্তু ক্লাটার ব্রেকিং হয়। সো এখন আমাদের আসলে ক্লাটার ব্রেকিং করার জন্য মেসেজিং এর হেল্প নেওয়া উচিত, যেটা ইজ অ্যাকচুয়ালি কপি। আই বিলিভ যে আমরা একটু মার্কেট রিসার্চ করা দরকার ফর ডুইং ক্লাটার ব্রেকিং কন্টেন্টস, বিকজ আমরা কন্টেন্ট করার আগে, এটা সাইমন তুইও দেখবি যে আমরা যে কোনো ব্রিফ আসার সাথে সাথে আমরা কি করব সেটা নিয়ে এত ব্যস্ত থাকি, সময়ও কম থাকে, কিছু একটা করি। তো ওইটা তো আসলে সবাই যা চিন্তা করতেছে সেটাই হয়। যেমন একটা জায়গা আছে যে ইফ ইউ আর রিডিং দ্য সেম বুক দ্যাট এভরিওয়ান এলস ইজ রিডিং, ইউ উইল থিঙ্ক দ্য সেম। বাট ইফ ইউ রিড সামথিং যেটা হয়তো একটু ইউনিক, ইউ উইল থিঙ্ক ইউনিক। তো আমরা তো আসলে যা দেখতেছি, যা করতেছি, এর মাঝখানে ব্রিফ আসলে ওটাই করতেছি। বাট আমরা যদি অ্যাকচুয়ালি প্রত্যেকটা ব্রিফে কম্পিটিশন অ্যানালাইসিস করতাম যে এই জায়গায় ও এটা করতেছে, লেটস ট্রাই টু ডু সামথিং এলস, বাট ওইটাই তো করা হয় না। আমরা রিসার্চের পিছে অনেক কম সময় দিই, দ্যাট ইজ দ্য মেইন অবস্টেকেল, যে আসলে ক্লাটার ব্রেকিং হয় না। যেটা ইনস্ট্যান্টলি মাথায় আসে ওটা নিয়ে কাজ করা হয়। বাট একটু মার্কেট রিসার্চ করলে আমার মনে হয় তখন জানা যায় যে আসলে কিভাবে একটু আলাদা হওয়া যায়। বাট এখন অনেকের কোয়েশ্চেন থাকবে যে তাহলে মার্কেট রিসার্চ করার টাইমও আমাদের থাকে না। দ্যাট ইজ অ্যানাদার ডিসকাশন। সো বাকি আর কার কার কি কি প্রশ্ন? আমি দেখতেছি অনেক মানুষ এখানে আচ্ছা আছে। ভাই, আমার আরেকটা কোশ্চেন ছিল ভাই, যেটা হলো ভাই আমাদের যে ভাই ব্রিফটা বললেন ভাই, ব্রিফটা দেওয়ার পরে যে আমাদের যে ডেডলাইনটা আসে ভাই, হ্যাঁ, যে আপনার এতটার মধ্যে সাবমিট করতে হবে, আমাদের যে ইন্ডাস্ট্রির যে ভাই কালচার বা হ্যাঁ। আপনার যে আমাদের যে ডেডলাইনের উপরে, এটা কি আপনার মনে হয় সাফিসিয়েন্ট এনাফ টাইম ফর ক্রিয়েটিভ আউটপুট? আমাদের যে পরিমাণ টাইমটা দেওয়া হয় ক্লায়েন্টের এন্ড থেকে বা ব্র্যান্ডের এন্ড থেকে, এটা কি মানে সারফেস অ্যামাউন্ট টাইম কিনা? না, ইটস ভেরি আনফরচুনেট, বাট আমার কাছে মনে হয় না সাফিসিয়েন্ট অ্যামাউন্ট অফ টাইম। আমরা অনেক কম টাইম পাই। সো ভাই দ্যাট এটা ইজ ভেরি কিভাবে চেঞ্জ চ্যালেঞ্জিং। করা যায় এই নর্মস গুলো ভাই আমাদের ইন্ডাস্ট্রি? ইটস এ ভেরি বিগ ডিসকাশন। এটা তো আজকে যারা ধর প্রথম আসছে, এরা তো অনেকটা বুঝতেও পারবে না যে আসলে আমরা কোন জায়গায় আলাপ করতেছি। বাট আমার কাছে মনে হয় এটা চেঞ্জ করার জন্য আসলে যদি সবাই এক হইতে পারতো, যতগুলো এজেন্সি কাজ করে বা যতগুলা ক্রিয়েটিভ পার্সন বা স্ট্র্যাটেজি বা অ্যাকাউন্টস আর যারাই বলে, সবাই যদি আসলে একটা বেসিক নর্ম সেট করতো যে না এতটুক টাইম উই শুড পারমিট। সো ওই জায়গাতে আসলে একটা এজেন্সি কাজটা না করলে বা একটা কপিরাইটার না করলে আরেকটা অপশন আছে। এবং আস্তে আস্তে বাজেট তো কমতেছে, এটা একটা ইজ এ নেগেটিভ থিং। এই কারণে আমি না করলে আরেকজন করবে, আরেকজন না করলে আরেকজন করবে। এই প্রেসারে আসলে ওই টাইমটা কমতেছে, যেটার কারণে ক্রিয়েটিভিটির কোয়ালিটিও কমতেছে। সো একটা জিনিস হচ্ছে সবাই একসাথে আসা এবং না এটার নিচে আমরা আসবো না, ওই আন্ডারস্ট্যান্ডিংটা করে এবং ক্লায়েন্টের সাথে ওইভাবে আলাপ করা। দ্বিতীয় আই থিঙ্ক আরেকটা জিনিস যেটা ওয়ার্ক করতে পারে ইজ মানে একটু রিসোর্স বেশি নিয়ে কাজ করে, বিকজ আমাদের অ্যাডভার্টাইজিং সিনারিওতে আসলে বাংলাদেশি কনটেক্সটে সবাই অনেক ওভারওয়ার্কড। যেমন বাংলাদেশে এক একটা মানুষের পিছে যতগুলো অ্যাকাউন্ট দেখতে হয়, হয়তো ইটস ডিউ টু দ্য থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি উই আর, হয়তো সামনে এক সময় আমাদের ওই লাক্সারি থাকবে। বাট এটা আমরা ইনফ্যাক্ট ইন্ডিয়াতেও যদি দেখি, একটা একটা সার্ভিসিং এর বা একটা কপিরাইটারের এতগুলো অ্যাকাউন্ট ডিল করতে হয় না। বাট ইউনিটি ইজ দ্য কি, সবাই এক হয়ে ক্লায়েন্টের সাথে নেগোশিয়েট করলে টাইম বাড়ানো যাবে মনে হয়। ওকে, সো নতুন যারা যারা আসছে তারা প্লিজ কেউ যদি কিছু বলতে চায়, উই আর ভেরি ওপেন। এবং আমি চাইতেছি যে খুব ইজি, খুব বেসিক কোয়েশ্চেনও আসুক, যে ভাই কপিরাইটিং কেন করব, এটা করলে কি হবে, বা এনিথিং এনিথিং দ্যাট কামস টু ইওর মাইন্ড আমরা ডিসকাস করতে পারি। ভাইয়া, কপিরাইটিং এর সাথে তো কন্টেন্ট মার্কেটিং এর একটা হিউজ একটা সম্পর্ক আছে। এই সম্পর্কটা তো একে অন্যের সাথে উপর জড়িয়ে আছে। এই জড়িয়ে থাকার বিষয়টা যদি একটু ক্লিয়ার করতেন। আচ্ছা, কন্টেন্ট মার্কেটিং আসলে এভরিথিং ইজ আ কন্টেন্ট, তাই না? আমি
একটা অ্যাড দেখতেছি, ওটা যেরকম একটা কন্টেন্ট, আবার আমি একটা নাটক দেখতেছি, সেটাও একটা কন্টেন্ট। সো কন্টেন্ট মার্কেটিং যদি আরো আরো ব্রড ওয়েতে বলি, এটার আসলে অনেক টার্মে এখন ডিজিটাল মার্কেটিং এর কমপ্লিটলি আলাদা টার্মে ইউজ হয়। কন্টেন্ট মার্কেটিং আসলে কন্টেন্টের মধ্যে কিভাবে আই ক্যান গো অ্যান্ড ক্রিয়েট সাম থিং। যেমন আমি ফর এক্সাম্পল আমারই একটা ক্যাম্পেইন বলি, কাছে আসার ক্লোজ আপ কাছে আসার গল্প। এটা কি যে প্রশ্ন করছে সে কি দেখছেন ভাই, বা এটার ব্যাপারে শুনছেন? দেখছি ভাই, আচ্ছা প্রতিনিয়ত দেখি ভাই। আচ্ছা, বা নাইস। সো এই ক্যাম্পেইনটা গত 7 বছর আমি করছিলাম, তার আগে অন্য কেউ করতো, এখন আমি আর করি না। তো ওই সময় যেটা হয়েছিল যে আহ, এটা একটা কন্টেন্ট, তাই না? এই যে কাছে আসার গল্প, এটা তো আসলে অ্যাড না, এটা একটা কন্টেন্ট। বাট এই কন্টেন্টের মধ্যে আমার ক্যারেক্টার যদি আসলে আমার প্রোডাক্টটা ইউজ করে, এবং যে আপনি যেমন বললেন আহ, মানে প্রতি বছরই দেখতেন, আপনি তো তখন ক্লোজ আপের জিনিসটাকে আপনার মাথায় ছিল, তার আগে থেকেই ছিল, কিন্তু আগে ক্লোজ থেকে আপ ছিল। হ্যাঁ, বাট এটা হওয়াতে তো অ্যাটলিস্ট টপ অফ মাইন্ড আরেকবার আসছে। সো দিস ইজ আ কন্টেন্ট মার্কেটিং। ধরেন এখন কপিরাইটারের এই যে আইডিয়াটা, যে কোনো কিছুর আইডিয়েশনেও কিন্তু কপিরাইটার কাজ করে। কপিরাইটার মানে নট নেসেসারিলি সবসময় কপি লিখবে। তো আমার কাছে মনে হয় কপি লেখা এক সময় অবসলিউট হয়ে যাবে, বিকজ আপনি এখন যদি আমরা দেখি, চ্যাট জিপিটি ইউজ করি, চ্যাট জিপিটি ইনফ্যাক্ট বাংলাও কপি লিখতে পারে, এটা কি জানেন আপনারা? আপনি যদি চ্যাট জিপিটি কে একটা প্রম্পট দেন যে গিভ মি আ গুড কপি ফর দিস, ও ইংলিশে দিবে। এরপর যদি ওকে বলেন যে রাইট মি দিস কপি ইন বাংলা, ও বাংলাতেও দিবে। সো লেখালেখি ইজ ভেরি ইম্পর্টেন্ট, ভেরি ইম্পর্টেন্ট, আমি কখনোই ছোট করতেছি না। বাট লেখালেখির থেকেও স্ট্রং যে পার্টটা, একটা ভালো রাইটার অনেক পাওয়া যায়, বাট ভালো আইডিয়েটার হওয়া ইজ আ ভেরি ডিফিকাল্ট থিং। সো আইডিয়েশন ইজ আ ভেরি স্ট্রং পার্ট অফ কপি রাইটিং। তো ওই কন্টেন্টে যেটা বললাম, যে যে কোনো কন্টেন্টে আসলে কিভাবে আমি যাব, সব কন্টেন্টের সাথে তো আমার সিমলেসলি যাইতে পারতে হবে, সেটা আসলে কপিরাইটাররা চিন্তা করে। বা কপি রাইটিং এ মেইন কাজ থাকে মানুষকে পারসিউ করা, তো ওইটা তো কন্টেন্টে ডেফিনেটলি অনেক হেল্প করে, বিকজ কন্টেন্টেরও কাজ মানুষকে এঙ্গেজ রাখা। কন্টেন্ট যদি খুব বোরিং হয়, মানুষ তো দেখে না। এখন যেমন আপনি লাস্ট, আমি আমি নিজের কথা যদি বলি, আমি গত বেশ কয়েকদিনে আমি একটা 3 ঘন্টা সিনেমা একটানা দেখতে পারিনি। সো ইফ ইউ আস্ক মি হোয়াট ইজ দ্য রিজন, আমার মনে হয় অ্যাটেনশন স্প্যান অনেক কমছে। আগের মতো এত ধৈর্য ধরে 3 ঘন্টা বসতে পারি না, বিকজ এই যে সবসময় স্ক্রলের মধ্যে থাকি। মানে যত কিলোমিটার আমি এভাবে স্ক্রল করছি, আর মনে হয় না আমি হাঁটছি এত কিলোমিটার গত বেশ কয়েক বছর। সো এর কারণে অ্যাটেনশন স্প্যান কমে, তো অল্প সময় মানুষকে এঙ্গেজ করা দরকার। তো কপি রাইটিং আসলে ওই প্র্যাকটিসটা হয়, যে খুব ভেরি শর্ট স্প্যান অফ টাইমে অল্প ওয়ার্ডস ইউজ করে কিভাবে মানুষের অ্যাটেনশন নেওয়া যায়। এবং ওইটা যখন করতে পারা যায়, তখন কন্টেন্টেও এটা অনেক হেল্প করে, বিকজ কন্টেন্টেও তাই, আপনার মানুষের অ্যাটেনশনটা নিতেই হবে। ওর আসলে সময় নাই আপনাকে দেয়ার, ওর লাইফে ব্যস্ত। তো অল্প সময়ের মধ্যে ওর মনোযোগ নেওয়াটা ইজ আমাদের মেইন চ্যালেঞ্জ। ভাই আমি রিয়াদ বলছিলাম, আমার একটা কোয়েশ্চেন আছে। হ্যাঁ হ্যাঁ, রিয়াল। এটা হচ্ছে ভাই, মানে কপি রাইটিং আসলে আমাদের রিয়েল লাইফে কিভাবে হেল্প করে? আপনি যে বললেন যে কপি রাইটিং আসলে মানে একটা বড় মেসেজকে ছোট করে দেখানোর জন্য আমাদেরকে অনেক হেল্প করে। তো ওই হ্যাঁ, জিনিসটা রিয়েল লাইফে কিভাবে, রিয়েল লাইফ ইমপ্লিকেশন গুলো কি কি? রিয়েল লাইফ ইমপ্লিকেশন বলতে যে মানে কপি রাইটিং এ অ্যাডভার্টাইজিং এর ইমপ্লিকেশন নাকি নিজের ব্যক্তিগত মানে জীবনে? ভাই আমি যদি বলি পার্সোনাল লাইফ বা প্রফেশনাল লাইফে, সাপোজ একজন কপি রাইটার যদি একটা বড় মেসেজকে ছোট করে ক্রাফট করতে পারে, সো হ্যাঁ, ও তো একটা বড় জিনিসটা যেটা আমাদের পিচিং এর সময় লাগে বা অন্য কোনো জায়গায়ও লাগে, রাইট যে রাইট। বড় একটা এটা আইডিয়াকে ছোট করে বোঝানো। আই থিঙ্ক ইটস এ ভেরি ভেরি গুড কোয়েশ্চেন রিয়াদ। এটা আসলেই হেল্প করে, বিকজ আমরা এখন যদি দেখি ওয়ার্ল্ডে একটা নতুন কনসেপ্ট আসছে, যা 2 মিনিট পিচ। সো এটা অনেকেই করে, যেমন বিগেস্ট পিচ গুলা যেসব জায়গা হয়, হয়তো একটা বিশাল একটা ইনভেস্টার, তার সাথে আমার কোনোদিন মিটিং হওয়ারই চান্স নাই, বাট আমার সাথে কোনো একটা দিন একটা এলিভেটরে দেখা হয়েছে বা একটা পার্টিতে দেখা হয়েছে, তখন আসলে 2 মিনিটে 3 মিনিটে আমার একটা আইডিয়া পিচ করা লাগে। তো কপিরাইটিং এ ওই জিনিসটাই আসলে বিল্ড করানো হয়। যেমন আমাদের এই যে এটার কি বলবো, এই যে যে ওয়েবিনারটা আজকে হইতেছে, এটার মেইন প্রমোতে আমি শুরুতে একটা কথা বলছিলাম, কিপিং ইট শর্ট অ্যান্ড সিম্পল। তো মানুষ আসলে জার্গন পছন্দ করে না। আগে একটা সময় ছিল যে বড় বড় পত্রিকায় আসতো, ম্যাগাজিন পড়তো, বাট এখন আমরা যে রিলস দেখি, রিলসে আমরা কি দেখি? রিলসে দেখতেছি, আগে আমরা যে জিনিস ভিডিওতে দেখতাম খুব শর্ট ফরম্যাটে ধাপ করে 30 সেকেন্ডে চলে আসে। আমরা যদি ভাবি আরো 3-4 বছর আগে রেসিপি দেখতাম, তো রেসিপিগুলো আমরা সময় নিয়ে আস্তে আস্তে দেখতাম, এটা মিশাইতো এবং বলতো 3 চামচ এটা দিন এটা দিন। বাট এখন আমরা রিলসে মাত্র দেখি 20 সেকেন্ডে একটা কমপ্লেক্স রেসিপি,
জাস্ট ঢালতেছে, কাটতেছে, বুলেট পয়েন্টস আসতেছে, উই আন্ডারস্ট্যান্ড। তো এটা কি হইতেছে, এটা বেসিক্যালি একটা বড় জিনিস কনডেন্সড হয়ে ছোট সময়ে চলে আসতেছে। তো কপিরাইটিং আমাদের সবসময় এই কাজগুলো করতে হবে, কারণ একটা ব্র্যান্ড যখন আসবে, আমি যেটা মানে একটা ভেরি ইম্পর্টেন্ট পার্ট ইজ ফিচার্স নিয়ে কথা না বলা, বেনিফিটস নিয়ে কথা বলা। ফর এক্সাম্পল, আমার একটা আহ, আহ, একটা ফোন, আমি যদি একটা ফোন আসলো, আমি যদি ফোনে বলি এই ফোনটাতে আহ, এই এই চার্জিং সিস্টেম আছে, এই ক্যামেরাটা আছে, যেটার 4x জুম, যেটাতে এই কোয়াড কোর প্রসেসর এবং কার্ল জিসের লেন্স আছে, তো এটা আসলে কজন মানুষ বুঝবে? বুঝবে না। আর আমি যদি বলি যে এই ফোনটা দিয়ে আপনি 20 ফিট দূরে একদম ক্লিয়ার জুম করতে পারবেন, আর সকালে চার্জ দিয়ে বেরোলে পরের দিন মানে ওই দিন রাত হওয়ার আগে আপনার চার্জ শেষ হবে না, দেন ইট বিকামস ভেরি ক্লিয়ার ফর দ্য অডিয়েন্স। তাহলে আমি কিভাবে বলবো যে মানে 10 ফিট জুম করুন এক ট্যাপে, চার্জের চিন্তা একদম ভুলে যান। সো এই এক লাইনে আমি ওরে বোঝাবো যে আসলে এটা এক্সট্রিম জুম পসিবল এবং এটা সারাদিন চার্জ থাকে। রাদার আমি যদি বলতাম আমার ওই জিনিসটা আসলে বোরিং হয়ে যায়। সো ওই কপিরাইটিং এর প্র্যাকটিসটা মানুষকে আসলে খুব কম সময় আমি আসলে কি বোঝাতে চাই ওই জিনিসটা বলতে হেল্প করে। দ্যাট হেল্পস আ লট ইন প্রফেশনাল। আমার কাছে মনে হয়, আমি ইনফ্যাক্ট পার্সোনাল লাইফেও হেল্প হয়। আমি যেমন একজনকে চিনতাম, এই লোক কপি সরি প্রেম করতো, প্রেম SMS এর যুগে। তো সে SMS এ কিন্তু কিওয়ার্ড ছিল সবার, যারা SMS জেনারেশনের আছে এরা বলতে পারবে। তো তারা 160টা মনে হয় ওয়ার্ড ছিল, এর বেশি মেসেজ একটা মেসেজে লেখা যেত না। তো এই 160 ক্যারেক্টারের মধ্যে, ওয়ার্ড বলছি আমি, সরি, অ্যালফাবেটস, তো 160 অ্যালফাবেটস এর মধ্যে একটা সুন্দর মেসেজ লিখতে হইতো, যেটা তার প্রেমিকার কাছে হয়তো যাইতো। তো এই জায়গা যদি এই যে বড় 3 পাতার চিঠি পড়ার তো আর সময় নাই, তো এটা সে করতো, কারণ এই 160 ক্যারেক্টার্স এটা করতে করতে সে ভালোই মেয়েদেরকে পটাইতো, এবং তারপরে সে তার ফ্রেন্ডসদের জন্য SMS লিখতো। and now he is a very renowned advertiser বাংলাদেশে। তো উনি একটা ক্রিয়েটিভ ডিরেক্টর হিসেবে কাজ করে এক জায়গায়। তো এই যে ওনার প্র্যাকটিসটা, কম কথা বলতে 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 এই জায়গায় কিন্তু অ্যাডভার্টাইজিং এটা লাগে। সো পার্সোনাল লাইফ বলি, প্রফেশনাল লাইফ বলি, বেশি কথা মানুষ শুনতে চায় না। এই যে আমি এখন বেশি কথা বলবো, আরো যত বেশি কথা বলবো, মানুষ আস্তে আস্তে কমতে থাকবে আমাদের লাইফ থেকে। দিস ইজ হাউ ইট গোজ, যে যত বড় করব তত অ্যাটেনশন কম পাবো। এটা একটা কথা আছে যে মানে যখন ইনফরমেশন অনেক তখন অ্যাটেনশন কমে আসে, যখন ইনফরমেশন কম তখন অ্যাটেনশনটা বেশি থাকে। সো ওই জিনিসটা আমাদের মনে হয় যে ইন টার্মস অফ পিচিং ইন এভরিথিং অ্যাবাউট লাইফ অথবা ব্র্যান্ডিং, দু জায়গায় হেল্প করে। ভাই কিছু কোয়েশ্চেন আছে মেসেজে, আমি যদি একটু বলি। ও আচ্ছা, হ্যাঁ, মেসেজের কোয়েশ্চেন গুলো আমি সরি দেখতে পারিনি, একটু যদি বললে আমার জন্য হেল্প হয়। হ্যাঁ জি ভাই, ফার্স্ট কোয়েশ্চেন হচ্ছে যে ক্লায়েন্টের থেকে যখন একটা ব্রিফ আসে তখন আসলে আমরা কম্পিটিটরদের কাছে যাই, ওই কম্পিটিটরদের কন্টেন্ট দেখি বা কম্পিটিটরদের আদার্স ম্যাটেরিয়াল, ব্র্যান্ড ম্যাটেরিয়াল দেখি। তো ওইটাকে মানে আমাদের আমাদের কন্টেন্টটা বা আমাদের ওই ব্রিফটাকে এক্সিকিউট করার জন্য। তো এর হ্যাঁ, বাইরে আসলে কি কি করা যায়, কি কি করলে আমাদের ওই জায়গাটাতে হেল্প হবে, যেখানে আসলে কম্পিটিটরদের কন্টেন্ট না দেখেও আমরা ভালোভাবে একটা আইডিয়েশন এক্সিকিউট করতে পারবো? আচ্ছা, আই বিলিভ এই কোয়েশ্চেনটা যেই করছে সে কোনো একটা এজেন্সিতে আছে, নাহলে এত ডিপ এই কোয়েশ্চেনটা করতো না। আমার কাছে অনেস্টলি আমি যদি বলি, আমার যেটা একদম মনে হয় সেটাই যদি বলি, আমরা সবার আগে কোনো একটা ব্রিফ আসলে গুগলে যাই, বাট অ্যাটলিস্ট এটার ইউজারের সাথে 2 মিনিট নর্মাল কথা বলি না। আমরা ফোন যদি কোনোদিন কথাও বলি রিসার্চের জন্য, আমরা শুরুই করি যে কথার কথা, আমি ভিম নিয়ে কাজ করতেছি, তা আমি একটা থালা বাসন যে ধয় এরকম এক আন্টি বা আপার সাথে কথা বলবো, তার সাথে ফোন দিয়ে বলবো, আপা আপনি থালা বাসন ধোয়ার সময় আপনি কি কি প্রবলেম ফেস করেন? সো এই যে এই অ্যাপ্রোচটা ইজ রং, বিকজ আমরা যখন তারা একটু জায়গা না দিব, সে অলওয়েজ খুব প্রিসাইজ অ্যান্সারই দিবে। বা আমরা ইনফ্যাক্ট এই পর্যন্তই তো যাই না, আমার যেটা যেটা শুরু করছিলাম, যে আমরা আসলে যেই প্রোডাক্টের ব্রিফ আসে ওই প্রোডাক্টের অ্যাকচুয়াল কনজিউমার কারা, তাদের সাথে 2 মিনিট কথা বলাটা খুব দরকার। ওই প্রোডাক্টটা যারা সেল করতেছে তাদের সাথে যদি আমরা 2টা মিনিট কথা বলতে পারতাম, আই থিঙ্ক লাইফ উড হ্যাভ বিন মাচ ইজিয়ার। এবং তখনই আসলে মানে এই আরো কি কি করা যায়, আরো অনেক কিছু করা যায়। অনেক কিছু করার মধ্যে প্রথম যেটা করা উচিত, প্রোডাক্টটা ইউজ করা উচিত নিজের। আমি এরকম অনেক মানুষ চিনি যারা ব্রিফ আসছে, কাজ করা শুরু করছে, কাজ করছে, কাজও চলে গেছে, বাট দে হ্যাভ নেভার ইউজ দ্যাট প্রোডাক্ট। আমি যদি প্রোডাক্টটা ইউজ না করি, আমি প্রোডাক্টের অ্যাকচুয়াল ইনসাইট কোনোদিনই
জানবো না। আমি একটা হাইপোথেটিক্যাল জায়গা থেকে, মানে আমি অনেকদিন সোপ ইন্ডাস্ট্রিতে কাজ করছি, লাইফ বয়ের জন্য, ডেটলের জন্য। তা আমার এখন একটা নতুন ব্র্যান্ড এসে বললো যে আমার সাবান নিয়ে কাজ করতে, আমি হয়তো করতে পারবো এবং ওটা করলে হয়তো অ্যাপ্রুভও করবে, কিন্তু অ্যাকচুয়ালি যদি আমি ওটা ইউজ করতাম, আমার মধ্যে যে ইনসাইটটা থাকতো, সেই ইনসাইটটা দিয়ে আমি অ্যাকচুয়ালি ইউএসপি নিজেই ক্রিয়েট করতে পারতাম, বা আসলে এই প্রোডাক্টের ইউনিকনেসটা কি। তো ওই জিনিসগুলো আমার মনে হয় করা যায়, যে এবং যে সেল করতেছে জিনিসটা, সেটা তার সাথে যায় কথা বলা, যে ইউজ করতেছে তার সাথে কথা বলা। হিউম্যান ইন্টারাকশন আমরা অনেক কমাই দিছি। যে কোনো ব্রিফ আসলে আগে কম্পিটিশন কি করে ফেসবুকে দেখি, ইউটিউবে দেখি, তারপরে নিজেরা একটা কিছু ভাবি। বাট এটা নিয়ে যদি 2 মিনিটও সময় দিতাম, যে ইউজার এবং সেলার এদের সাথে একটু ডিসকাস করার, আমার মনে হয় অনেক ডেপথ পাইতো আমাদের কমিউনিকেশন। আচ্ছা, এরপরে আরো কিছু মনে হয় কোয়েশ্চেন আছে। বা একটা কোয়েশ্চেন হচ্ছে যে কন্টেন্ট রাইটিং আর কপি রাইটিং এর মধ্যে ফান্ডামেন্টাল ডিফারেন্সেস কি? আচ্ছা, কপিরাইটিং আর কন্টেন্ট রাইটিং এর ফান্ডামেন্টাল ডিফারেন্সেস নিয়ে আমাদের ইনফ্যাক্ট একটা ক্লাসই আছে। সো কন্টেন্ট রাইটিং এর এন্ড ম্যাথ হচ্ছে মানুষকে এঙ্গেজ করা, ওকে চিন্তা করতে শুরু করা, মানে এটা ওপেন করা। কন্টেন্ট ইজ অলওয়েজ লাইক দিস এন্ড কপি ইজ লাইক দিস। মানে এটা হাত দিয়ে বুঝাইলাম, যেটা হইতেছে কন্টেন্ট রাইটিং এ আমি যে কোনো বই যখন পড়া শুরু করি, আমি একটা চিন্তা জায়গা থেকে যাই। তো যাইতে যেতে যেতে তো আমাকে এক জায়গা নেয়, নেয়ার পরে আসলে আমাকে চিন্তা করতে শুরু করায়, ভাবায়। আর কপি রাইটিং হইতেছে আমাকে এক জায়গা থেকে ও ধরে, আমার অ্যাটেনশনটা নেয়, এরপর আমাকে চিন্তা করতে, ডেফিনেটলি চিন্তা সবকিছুই করায়, অ্যাক্টিভ মাইন্ড অলওয়েজ থিংস। আর ওই চিন্তাটা পার্সু করার চেষ্টা করে। যেমন আমি যদি এখন রিকোয়েস্ট করি যে রিয়াদ আমার এই জিনিসটা একটু লাগবে, এটা প্লিজ কোনোভাবে আমাকে দেয়া যায়, সো আমি আস্তে আস্তে আই উইল ট্রাই টু পার্সু ইউ। তো আর আমি যদি এটা যাব না, পার্সু করার দরকার নাই, আমি একটা আর্ট ফর্মে বিলিভ করি, আমি আমার মতো আর্ট ফর্মটা করছি, আমি আমার মতো লিখছি, একটা গল্প এক জায়গায় নিছি, ওটা কার ভালো লাগতেছে কার ভালো লাগতেছে না, দ্যাট ইজ দেয়ার টাস্ক। বাট কপিরাইটিং আসলে আমার পারপাসই হচ্ছে মানুষের ভালো লাগতে হবে, বিকজ আমার সেলস কনভার্ট করতে হবে, ইটস পারসুয়েশন। যে একটা মানুষকে কোনো জায়গাতে কোনোভাবে আসলে ইউজ করে ওকে এক জায়গায় কনভার্ট করা, এই পারসুয়েশন ক্যান বি টু সেল দ্য প্রোডাক্ট, এই পারসুয়েশন ক্যান বি টু ইনক্রিজ ব্র্যান্ড লাভ। হয়তো আমি সেলই করবো না, আমি হয়তো একটা সিএসআর ক্যাম্পেইন করছি যেটা দিয়ে আসলে আমি ব্র্যান্ড লাভ বাড়াইতে চাই। যেমন রবি করে, প্রতি রোজায় অনেক মানুষরা ইফতার করায়, বা বাচ্চারা ইফতার পাইতেছে না, এগুলো নিয়ে ক্যাম্পেইন করে। তো এই ক্যাম্পেইন করার সাথে সাথে তো কেউ রবির ডেটা প্যাক অথবা সিম কিনে না, এটা দিয়ে কি হয়, ব্র্যান্ডের প্রতি ওর অ্যাওয়ারনেসটা বা লাভটা বাড়ে। তো ওইগুলো মোস্ট অন কপি রাইটিং, যেটা পার্সু করে। আর কন্টেন্ট রাইটিং হচ্ছে মানুষকে এঙ্গেজ করে, এবং কন্টেন্ট রাইটিং অনেকদিন লাস্টও করে। আমরা যেমন রবীন্দ্রনাথের বই এখনো পড়ি, কিন্তু আমরা তো 1800 1901 2 সালের কোনো অ্যাড এখনো দেখি না। ওই সময় তো অ্যাডভার্টাইজিং হইতো, আমরা তো বের করে দেখি যখন আসলে নস্টালজিক ফিল করতে ইচ্ছা করে, বা যখন দেখতে ইচ্ছা করে হিস্টোরিক্যাল অ্যাডস কেমন হইতো। বাট আমরা তো রবীন্দ্রসঙ্গীত এখনো রেগুলার শুনি। সো আর্ট ইজ টাইমলেস, আর্ট গোজ আ লং ওয়ে, অ্যান্ড কপি ক্যান বি টাইমলেস। অনেক অ্যাড আছে অনেক বছর ধরে ফেমাস, বাট এটা অলওয়েজ ইনস্ট্যান্ট, ওই মুহূর্তে ওই সময় মানুষের মধ্যে থাকা। আর কন্টেন্ট রাইটিং হইতেছে একটা ট্রাই করা, যে একটা জিনিস বানাইলাম যেটার মধ্যে একটা চিন্তা থাকুক, যেটা মানুষের মানে জেনারেশন টু জেনারেশন ক্যারি ফরওয়ার্ড করা যায়। সো ইটস আ ডিপার সেন্স। কন্টেন্ট যদি বলি, বই লেখা মানে স্ক্রিন প্লে, বই, এগুলোর কথা বলতেছি। আর কন্টেন্ট দিয়ে যদি আমরা, যে ফেসবুকে এখন অনেকে কন্টেন্ট বানায়, ওই কন্টেন্ট বলি, সেটা আবার আরেকটা জিনিস। ভাইয়া, I have a question. ইয়েস। As you already said যে AI এক সময় হয়তো বা টেক ওভার নিয়ে নিবে কপিরাইটিং এর, সো ইজ ইট worth it যে মানে এটা, এই ডিসিশনটা কতটুকু ফ্রুটফুল হবে যে আমরা কপিরাইটিং কেই ক্যারিয়ার হিসেবে চুজ করব? এআই কপি রাইটিং এর সরি টু ইন্টারাপ্ট, কিন্তু হ্যাঁ, আমি আসলে এটার সাথে yes, মিলাই কিছু একটা জিজ্ঞেস করতে চাচ্ছিলাম, তো অবশ্যই, মনে প্লিজ। হলো যে একসাথে জিজ্ঞেস করলে বেটার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি অলরেডি কপিরাইটার হিসেবে কাজ করছি, এন্ড আই বিলিভ আপনি আমাকে চিনতে পেরেছেন। তো হ্যাঁ হ্যাঁ, চিন্তা আমি পেরেছি। এই প্রশ্নটা আমার বসকেও করছিলাম যে হ্যাঁ আমার যদি কখনো মনে হয় যে আমি আর কপিরাইটিং করতে চাচ্ছি না, হ্যাঁ বা আমি আর এই মানে এজেন্সি লাইফটা চাচ্ছি না, হ্যাঁ, তাহলে আমার জন্য আসলে সেকেন্ড অপশন কি, মানে কপিরাইটিং থেকে আমি আসলে কোথায় যেতে পারবো? তো হুম, এআই ব্যাপারটা নিয়ে আপনি যখন একটু আগেই বললেন, তখন ওই প্রশ্নটা আমার মাথায় আবার আসছিল, এবং হুম, মাত্রই যে আপু প্রশ্ন করলেন, ওনার হ্যাঁ সাথেও জিনিসটা সিমিলার। সো আফটার হুম, ইউ অ্যান্সার হার,
আসলে আমাদের জন্য সেকেন্ড অপশন কি হতে পারে ওইটাও একটু বললেন। আচ্ছা, সেকেন্ড অপশন, ইয়েস, কমপ্লিকেটেড কোয়েশ্চেন। আচ্ছা, আমি শুরু করি। ফার্স্ট এটা হচ্ছে এআই এর যে জায়গাটা, এআই আমার কাছে মনে হয় যে এআই মানে কপিরাইটিং এর রাইটিংটাকে রিপ্লেস করতে পারবে। হ্যাঁ, মানে আমি একটা জিনিস ওকে বললেও লিখে দেয়, বাট চিন্তা করার জায়গাটা এআই আসলে কখনোই ওইভাবে নিতে পারবে কিনা, কারণ আমিও তো আসলে এআই কম বেশি ইউজ করছি। তো সবার মনে আছে শুরুর দিকে যখন প্রথম আসলো, সবাই মানে কনসিস্টেন্টলি ইউজ করা শুরু করলো। ওই যে ওটারে কি জানি বলে একটা মিড জার্নি। চ্যাট জিপিটি ভাইয়া। চ্যাট জিপিটি ভাই। না না, সরি, চ্যাট জিপিটি মিড জার্নি একটাও না। আমি আরেকটা জিনিস বলতাম, আসলে এটা আসতেছি। বিভিন্ন কপিডট অ্যাড এআই হইতেছিল ভাই। না যে গুলশানের রাস্তায় একটা উপর থেকে জিনিস পড়ে, আমি টার্মটা ভুলে গেছি। ফেক সাইমন ওয়েজ বানিয়া। ভাই, হ্যাঁ, ফেক ফেক ওয়েজ ভাই। ওয়েজ, রাইট রাইট রাইট। এটা আমরা ফেক আউট অফ হোম বলি। যেমন এটা বাইরেও শুরু হইলো, বাংলাদেশেও শুরু হইলো, যে ধরলাম ফার্ম গেটের রাস্তায় উপর থেকে একটা বিশাল জিনিস পড়লো, বা মেট্রো রেল খুলে একটা ক্রিম বেরোলো। এটা কিন্তু এক সপ্তাহ দেড় সপ্তাহ অনেক ইউজ হইলো, তারপর কিন্তু এখন আর দেখতেছি না। সিমিলারলি এই যে চ্যাট জিপিটি বা মিড জার্নি ইউজ করে কন্টিনিউয়াস অনেক ক্রিয়েটিভ আসা শুরু করলো এক সময়, এখন তো এটা কমছে। বিকজ এটা না মানুষের একটু ভাল লাগে, বিকজ হিউম্যান কানেকশন ইজ সামথিং এলস। এটা এআই এর রিপ্লেস করতে অনেক সময় লাগবে আমার মনে হয়। অ্যাটলিস্ট আমাদের লাইফ টাইমে রিপ্লেস করা ডিফিকাল্ট হবে, কারণ যদি হইতো তাহলে তো কন্টিনিউয়াস ওই জিনিসগুলো হইতো। এটা কিন্তু আমার মনে আছে 1-2 মাস হয়েছে, এরপর হয় নাই। তো কপিরাইটিং এ আসলে এআই বিকামস অ্যান অ্যাসিস্ট্যান্ট। আমাকে ওই দিন আমারই একটা টিমের একটা ছেলে বলতেছিল, ভাই এআই আসাতে আমার কি হয়েছে, ও মিউজিক করে, লেখালেখিও করে। এআই কে লেটস ইউজ এআই অ্যাজ অ্যান অ্যাসিস্ট্যান্ট, এবং অ্যাজ অ্যান অ্যাসিস্ট্যান্ট ও খুব ভালো কাজ করে। ওরা যদি বলি এটা খুঁজে দাও, এটা নিয়ে আসো, এটাকে একটু লেখো, কিন্তু আমি এআই ক্যান নট রিপ্লেস মি। এখন আমি যদি চিন্তাই থাকি আমি অলওয়েজ ক্লেরিক্যাল ওয়ার্ক করব, যেটা বলবে সেটা লিখবো, তাইলে আমাকে চ্যাট জিপিটি রিপ্লেস করে দিবে। বাট অ্যাজ লং অ্যাজ আই হ্যাভ আ পার্সপেক্টিভ, আই হ্যাভ আ থট, মানে চ্যাট জিপিটি রিপ্লেস করা আমাকে খুবই ডিফিকাল্ট। বিকজ চ্যাট জিপিটির আইডিয়া নিয়ে যারা কাজ করছে, আমি একটু করছি, প্রথমে মনে হয় অনেক কিছু মজার হবে দেখি, বাট একটু ডিপে গেলে দেখা যায় ইটস ভেরি সারফেস লেভেল। এটাতে আসলে গ্রাউন্ড ব্রেকিং এমন কিছু হয় না। মানে চ্যাট জিপিটি যে আইডিয়াগুলো দেয়, এটা যে কোনো কপিরাইটারের প্রথম 10 মিনিটের মানে একটা চা খাইতে খাইতে আসা আইডিয়া, এরপরে আসলে ও ঢুকতে পারে না, হিউম্যান কানেকশন গুলো ওইভাবে বুঝতে পারে না। আর কন্টেন্ট আর কপিতে যেটা বলতেছিলাম, যে উই আর কনস্ট্যান্টলি ইভলভিং। সো বাংলাদেশের এখন মার্কেটের সিচুয়েশনটা কি, এখন মানুষের মাঝখানে একটা, মানে এটা একটু কমপ্লিকেটেড ডিসকাশন, বাট স্টিল আমি একটু ওপেনলি কথা বলতে পছন্দ করি। মাঝখানে একটা সময় আসলো, সবাই বলতেছে যে বাংলাদেশ 2.0, দেশ স্বাধীন হয়েছে, সব নতুন ভাবে হইতেছে। তো এই নিউ বাংলাদেশের প্রতি সবার হোপফুল একটা মুড ছিল। 3-4 মাস যেতে যেতে এখন আবার একটা মুড ক্রিয়েট হইতেছে, দেশে কিচ্ছু ঠিক হইতেছে না। তো এই যে কন্টিনিউয়াস মানুষের মুড সুইং হয়, এবং শুধু মানুষের মুড সুইং কিন্তু না, এটা একটা সোসাইটাল মুড সুইংও হয়। এই ইনসাইট গুলো আসলে কপিরাইটিং এ অনেক হেল্প করে। তো ওই জিনিসগুলো তো এআই কখনোই নিবে না। এআই যেটা নিবে, আমার একটা গ্রামার ভুল হয়েছে, ওটা ঠিক করতে পারবো কিনা, আমার একটা ক্যাপশন লাগবে, লিখে দিবে কিনা, বাট আইডিয়েশন এআই এখনো টেক ওভার করতে পারবে না। এবং আমার কাছে মনে হয় যে কপি রাইটিং এর রাইটিংটা এআই হয়তো করে, বাট কপি রাইটিং অ্যাজ আ হোল ইজ আ লট অফ আইডিয়েশন, আ লট অফ স্ট্র্যাটেজি, আ লট অফ ডিরেকশন, আ লট অফ কনজিউমার জার্নি আন্ডারস্ট্যান্ডিং। ওইগুলা এআই, আই থিঙ্ক, I don't think right now নিয়ে নিবে। আমি জানি না সামনে কি হবে, বাট আই ফিল সেফ যে কপিরাইটিং যারা মন থেকে করতে চায় এবং যারা ইম্প্যাক্টফুল কাজ করে, দে ক্যান ইউজ এআই অ্যাজ অ্যান অ্যাসিস্ট্যান্ট, যেটা আমার আগে অফিসে ছিল না। আমি যখন কপিরাইটিং শুরু করছি, আমার একটা জিনিস জানতে হইলে অনেক কিছু পড়তে হইতো, এরে জিজ্ঞেস করতে হইতো। এখন যে লোকটা কপিরাইটিং শুরু করছে, সে অ্যাকচুয়ালি চ্যাট জিপিটির একটা অ্যাসিস্ট্যান্ট হিসেবে ইউজ করতে পারে। আমাকে এটা বলে দাও, এটা গ্রামার ঠিক করে দাও, এটা একটু অন্যভাবে কিলে কি হইতো। তো সেইগুলাতে আমার কাছে মনে হয়। আর নিতু যেটা জিজ্ঞেস করতেছিল যে আমরা কপিরাইটিং থেকে আসলে কই যাইতে পারি, কপিরাইটিং থেকে অনেক দিকে যাওয়া যাইতে পারে আমার কাছে মনে হয়। ফার্স্ট অফ অল আমরা যেটা মাথায় আসতেছে, আমরা স্ক্রিপ্ট রাইটিং এ যেতে পারি, আমরা কন্টেন্ট রাইটিং এ যেতে পারি, যেটা আসলে রিলেটস টু রাইটিং। বিকজ এরকম কিন্তু অনেক কপিরাইটার আছে যারা কপিরাইটিং থেকে যায় পরে রাইটার হইছে বা স্ক্রিন প্লে লেখছে। এবং কপিরাইটিং থেকে আমরা অ্যাকচুয়ালি অন্টারপ্রেনার হইতে পারি। অন্টারপ্রেনার হইতে পারি আমার কাছে কেন মনে হইলো, একটা
কপিরাইটার আসলে একটা ব্র্যান্ডের ল্যাঙ্গুয়েজ ডিসাইড করে, এই ব্র্যান্ডটা মানুষের সাথে কেমনে কথা বলবে, কিভাবে কথা বলবে। ও যদি সাকসেসফুলি আসলে কোনো কিছু বেচতে পারে বা কোনো ব্র্যান্ডকে দাঁড়া করাতে পারে, there is a very high chance ও যখন নিজে কোনো ছোট ব্যবসা শুরু করবে, সেটা যে কোনো কিছুর ব্যবসা হোক, ও 8-10 জনের থেকে নিজের ব্র্যান্ডটাকে একটু হলেও আলাদা করে মানুষের কাছে পৌঁছাইতে পারবে। সো যে কোনো এন্টারপ্রেনারশিপে আই সি মোর চান্স, রাইটিং এর প্রফেশন গুলোতে আই সি মোর চান্স, এবং আরো জায়গাগুলোতে আমার কাছে মনে হয় যে কপিরাইটিং এ আমাদের অনেক দিকে যাইতে হয়। আমি যদি বলি, সো নিতুও হয়তো অ্যাডভার্টাইজিং এ কাজ করার সুবাদে অনেক জায়গায় কাজ করছে এবং জানো, কখনো আমাদের টুথপেস্ট নিয়ে কাজ করতে হয়, কখনো স্যানিটারি ন্যাপকিন, কখনো বা দুধ, অথবা অন্য কোনো সময় বাইক। সো কপিরাইটারদের আসলে লাইফ স্কিল বা নলেজ অফ এভরিথিং, দে আর দ্য জ্যাক অফ এভরিথিং। তো এত ইনফরমেশন যখন থাকে, একটা বয়সে যাওয়ার পর আসলে ডটস কানেক্ট হয়ে যায়। যেমন আমি খুব কম মানুষই দেখছি যে আসলে অনেক বছর কপিরাইটিং করছে, এরপরে যে কিছু করতে পারেনি। মোস্টলি কপিরাইটিং যারা করছে, কেউ না কেউ, অনেকেই কপিরাইটিং ছাইড়ে চলে গেছে, বাট কপিরাইটিং ছাইড়ে কিছু করতে পারে না আমি দেখিনি। এটা আমার কাছে রাদের মনে হয় ভেরি ওপেন, বিকজ ইউ ক্যান কানেক্ট আ লট অফ ডটস। যে আসলে আমার যেমন অ্যাকচুয়ালি এফএমসিজি ইন্ডাস্ট্রি নিয়ে অনেক আইডিয়া আছে, সাবান শ্যাম্পু নিয়ে, এদের ফর্মুলেশন নিয়ে অনেক দিন কাজ করছি। আবার যে ফুড ইন্ডাস্ট্রিতে কাজ করে তার এটা নিয়ে আইডিয়া আছে। সো আই থিঙ্ক অনেক কিছু, এটা আসলে বলা ডিফিকাল্ট নিতু, কারণ আমি ফিল্ম মেকিং থেকে এই জায়গায় আসছি, তার আগে এক সময় রেডিও জকি ছিলাম। তো কে আসলে কই যায় ল্যান্ড করে আই ডোন্ট নো, বাট কপিরাইটিং আমার কাছে এই কিছু কিছু কারণে মনে হয় যে ইট ক্যান হেল্প ইন এভরি ওয়ে। ভাইয়া, হ্যাঁ, ভাইয়া অ্যাপেলের যে ব্র্যান্ডিং এর যে গল্পটা, যে মানুষের সাথে তার স্টোরি টেলিং এর যে গল্পটা শুরুর দিক থেকে, যে আজ অ্যাপেল এত বড় একটা ব্র্যান্ড, এই গল্পটা এজ এ মার্কেটার, এজ এ কপিরাইটার হিসেবে আপনি যদি একটু বেসিক আকারে যদি একটু আলোচনা করতেন, বা 1-2 মিনিট। অ্যাপেলের গল্প আমি আসলে দুইভাবে দেখি। অ্যাপেলের গল্প আমি খুব অনেস্টলি বলি, আমি যখন অ্যাপেল ইউজার ছিলাম না, তখন আমার কাছে মনে হতো যে আচ্ছা, আমি অ্যাপেলের গল্প বলে আরেকটা সহজ গল্প বলি। মাঝখানে আমারই ঢাকা একটা ভ্যালেন্টাইন অফার লঞ্চ করছিল, মনে আছে? সরি, ভ্যালেন্টাইন অফার না, একটা রোজার সময় একটা জিলাপি লঞ্চ করছিল 4,000 টাকা কেজি। হ্যাঁ হ্যাঁ ভাই, ভাইরাল হয়েছিল ওইটা ভাই। পরে রাফসান হ্যাঁ, দা ছোট ভাই হ্যাঁ। আপনার অর্ডার করছিল সো ওইটা। আমাকে যে কোয়েশ্চেনটা করছিল মনে হয় নিব্রাস নাম, ভাই আপনার কি মনে আছে এটা? না ভাইয়া, আমি আসলে যে ঢাকাতে তো থাকি না, ওই জন্য আসলে। আচ্ছা আচ্ছা, সরি। তাহলে ধরেন আপনার এলাকায় কোনো একটা কিছু আসছে, সেটা যদি ধরেন অনেক ওভার প্রাইসড হয়, তাহলে তো আপনার একটা, এটা নিয়ে সবাই কথা বলবে, একটা জিনিস আসছে এটা এত টাকা দাম, মানে আননেসেসারিলি ওভার প্রাইস যদি হয়, তাই না? ওই কোয়েশ্চেনটা আসে। সো অ্যাপেল ও কিন্তু কোনোদিন কমার্শিয়ালে খুব ডিটেইলে কোনো কিছু বলে না, ও জাস্ট বলতো থিঙ্ক ডিফারেন্ট। ও থিঙ্ক ডিফারেন্ট বলতো, এবং এই জিনিসটা রিফ্লেক্ট করাই তো ওর কাজে। আপনি অ্যাপেলের একটা ওএস দেখেন, কমপ্লিটলি ডিফারেন্ট। আপনি অ্যাপেলে কোনোদিন ল্যাগ পাবেন না, মানে নর্মাল যে কোনো ইলেকট্রনিক্স অপারেশন যেরকম ভাবে হয়, অ্যাপেলেরটা অ্যাকচুয়ালি আলাদা। তো ওরা এইটা বলার জন্য খুব বেশি যে চেষ্টা করছে তা না, ওদের অ্যাড গুলাকে ওরা ভেরি ইউনিকলি ক্রাফট করছে, এবং খুব সিম্পল একটা জায়গা। ওদের ট্যাগলাইন যে থিঙ্ক ডিফারেন্ট, এটা কি আপনি জানতেন? জি ভাইয়া। হ্যাঁ। সো এটাও কিন্তু অনেকে জানে না, জানেন যে থিঙ্ক অ্যাপেল কি বলে, নাইকি যেমন সব জায়গায় এসে বলতেছে জাস্ট ডু ইট, অ্যাপেল কিন্তু ওইভাবে হাইলাইট করে না। ও জাস্ট একটা খুব সিম্পলি এসে বলে থিঙ্ক ডিফারেন্ট, দ্যাটস ইট। এবং এটা বলার পরে ওর প্রোডাক্টে আসলে অ্যাডভার্টাইজিংটা করে, ও যেটা বলতেছে, এবং তারপরে ওর প্রোডাক্টে আপনি দেখেন, আপনি ইউজ করেন যে কোনো অ্যাপেল প্রোডাক্ট, দ্য ইন্টারফেস ইজ কমপ্লিটলি ডিফারেন্ট। আপনি যখন একটা স্যামসাং ফোন চালাবেন বা একটা অ্যান্ড্রয়েড ফোন চালাবেন, আপনি ধাপ করে অ্যাপেলে যখন শিফট করবেন, আমি যখন শিফট করছিলাম, আমার কাছে খুবই ডিফারেন্ট মনে হয়েছে, আমার শিখতে একটু সময় লাগছে। বাট ওয়ান্স আই বিকেম ইউজ টু ইট, তখন আসলে আমার কাছে মনে হয়েছে অ্যাকচুয়ালি ইটস ভেরি ডিফারেন্ট। আবার সিমিলারলি আমি যখন উইন্ডোজ ইউজ করতাম, উইন্ডোজের থেকে যখন আমি ম্যাকে শিফট করলাম, আমার প্রথম কয়েকদিন সময় লাগছে, বাট যখন দেখছি করছি, অ্যাকচুয়ালি ইট ইজ ডিফারেন্ট। আবার হার্ডওয়্যারের দিক থেকে যদি বলি, হার্ডওয়্যারের দিক থেকে একটা ল্যাপটপ আপনি যখন কিনেন, এটা 2 বছর 3 বছর ইউজ করেন। আমাদের অফিসে একজন আছে 10 বছর ধরে একটা অ্যাপেলের ল্যাপটপ ইউজ করতেছে। সো এই যে লংজিভিটিটাও দেয়, আর যারা আইফোন কিনে 4 বছর 5 বছর ধরেও একটা আইফোন ইউজ করতেছে। সো লংজিভিটি টার্মস এ ডিফারেন্ট, ইন্টারফেসে ডিফারেন্ট, প্রোডাক্ট কোয়ালিটি ডিফারেন্ট, প্রাইসিং ডিফারেন্ট,
এবং ওর ব্র্যান্ড জাস্ট একটা কথা বলতেছে, থিঙ্ক ডিফারেন্ট। সো একটা ব্র্যান্ড যখন যেটা বলে সেটা বিলিভ করে, সেটার কাজ করে এবং সেটা ডেলিভার করে, দেন অটোমেটিক মানুষের মধ্যে ওই ব্র্যান্ডটা আসলে বিল্ড হয়। আর তার চেয়ে বড় কথা, এরকম কোয়ালিটি যখন কেউ দিতে পারে, আই থিঙ্ক অ্যাডভার্টাইজিং ছাড়াও অ্যাপেল উড গো আ লং ওয়ে। বিকজ বাংলাদেশে অ্যাপেল অ্যাডভার্টাইজিং আসলে আমরা কবে থেকে, যখন ইন্টারনেট এরকম বুম হয়েছে তারপর থেকে তো এক্সপোজ হয়েছি। বাট যারা প্রফেশনালি কাজ করছে অ্যাপেলে অনেক আগের থেকে কাজ করতো, যারা ইলাস্ট্রেটার, আর্ট ডিরেক্টর বা ভিডিও এডিটার, গ্রাফিক্স ডিজাইনার, দে হ্যাভ বিন ইউজিং অ্যাপেল ফর আ ভেরি লং টাইম। তো ওদের কাছে কিন্তু অ্যাপেল অলওয়েজ এরকমই ছিল, বিকজ এই প্রোডাক্টের কারণে। আর অ্যাপেল তারপরে যেসব কমিউনিকেশন করতো, যে ইফ ইউ ডোন্ট হ্যাভ অ্যান আইফোন, ইউ ডোন্ট হ্যাভ অ্যান আইফোন, মানে আইফোন না থাকলে আমার কি হবে, এটা হবে সেটা হবে, জাস্ট সিম্পল, ইফ ইউ ডোন্ট হ্যাভ ইট ইউ ডোন্ট হ্যাভ ইট। সো অ্যাপেলের অলওয়েজ কাটিং অল বুলশিট, এই যে আজাইরা কথা, এক্সট্রা জিনিসপত্র, অ্যাডের মধ্যে অনেক ধরনের রং চং, এগুলা কিচ্ছু নাই। অলওয়েজ ভেরি সিম্পলিস্টিক, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, হোয়াট দে ওয়ান্ট টু সে, শুধু ওইটুকুই বলে। এবং সবসময় বেনিফিটস গুলা বলে। আপনার ওর ফিচার নিয়ে কখনোই বলবে না আমার এটা আছে ওইটা আছে, ও বলবে আমার এটার কারণে এটা হয়, এবং সব জায়গায় সিনার্জিটা পাওয়া যায়। হ্যাঁ, এখানে আরেকটা প্রশ্ন আসছে আমার, যে এজ এ নতুন অন্টারপ্রেনার যখন মার্কেটে আসে আর কি, তার প্রোডাক্টটা দেখা যাচ্ছে অ্যাপেলের মতো হাইলি ভ্যালুয়েবল প্রোডাক্ট এজ এ হ্যাঁ, কাস্টমারের কাছে, কিন্তু আসলে হ্যাঁ। তার কাছে তো মার্কেটিং করার জন্য ওই পরিমাণ অ্যামাউন্ট অফটা থাকে না আসলে। সেক্ষেত্রে আপনি বা শর্ট ওয়েতে বা শুরু থেকে একটা সেক্ষেত্রে স্টার্ট আপ। সবচেয়ে বড় এক্সাম্পল ইজ শাওমি। শাওমি কিন্তু একটা ভেরি মানে স্মল ব্র্যান্ড, যেটা আসছিল চায়না থেকে, ইন্ডিয়ান মার্কেটে ঢুকছিল, এখন গ্লোবালি শাওমি ইজ ওয়ান অফ দ্য বিগেস্ট, তাই না? সো আমার তো আসলে, আপনি যখন অ্যাপেল রে বলবেন, সো ইলেকট্রনিক বা ফোন বা ওই ডিভাইস গুলোর সাথে যখন কম্পেয়ার করব, তখন তো ওই ধরনের কারোর সাথেই দেখতে হবে। এখন ধরেন আমি একটা প্রোডাক্ট বের করছি, যেটা হইতেছে ধরেন কি জানি নাম ছেলেটার, রাফসান্দা ছোট ভাই যে ব্লু ড্রিঙ্কটা বের করছে, এখন ও যদি একটা ফোন কোম্পানি দিয়ে বলে আমার কাছে বাজেট নাই অ্যাপেলের মতো, ও তো আসলে ওই স্কেলে যেতেই পারবে না। তো একটা আছে স্মল বিজনেস, ওটার স্কেল ডিফারেন্ট। যদি লার্জ জায়গার থেকে বলি, শাওমি কিন্তু ভেরি নিউ প্রোডাক্ট উইথ উইথ নট আ লট অফ মানি যখন মার্কেটে আসছিল, বাট আস্তে আস্তে এত গ্রো করছে, এখন শাওমি গাড়িও বানাইতেছে, শাওমি বাইক বানাইতেছে, টিভি বানাইতেছে, এভরিথিং। সো ও কিন্তু অ্যাপেলের মতো না, ও ব্র্যান্ডকে কোনোদিন পজিশনই ওই জায়গায় করে নাই যে আমি অ্যাপেলের জায়গায় থাকবো। বিকজ অ্যাপেল ইউজার সারা ওয়ার্ল্ডে কত পার্সেন্ট, ভেরি নিশ, সবাই কিন্তু অ্যাপেল ইউজ করে না। একটা সার্টেন ফিনান্সিয়াল ফ্রিডম পাওয়ার পরে বা একটা সার্টেন জায়গা যাওয়ার পরে মানুষ অ্যাপেল ইউজ করা শুরু করে, তার আগে কিন্তু অ্যাপেল ইউজার নাই। তো ওই ইউজার নিয়ে তো অলরেডি অ্যাপেল আছে, সার্ভ করতেছে, তার একটা ব্র্যান্ড যখন আসবে, ও কেন আসলে দরকার ওই জায়গা যাওয়ার? আমি যে ব্র্যান্ড পজিশনিং নিয়ে আলাপ করতেছিলাম, ওই পার্টটা কি আপনি শুনছিলেন? মেবি শুনছিলাম হালকা একটু। হ্যাঁ, সো ওই জায়গাটার কথা বলতেছিলাম, যে ব্র্যান্ড পজিশন ও দেখতেছে অ্যাপেলের, ধরলাম এই জায়গাটা অ্যাপেলের আছে, এই জায়গায় এতটুক মানুষ থাকে, বাট নিচে তো আরো 10টা জায়গা আছে। সো শাওমি আসলে ম্যাসে গেছে, যে আমি ম্যাসের সাথে কথা বলবো, আমি ম্যাস প্রোডাক্ট সেল করব। আমার ফোন যারা কিনবে, ওদের একটা ফোন 4 বছর চালানো দরকার নাই, ওরা কম দামে একটা ফোন কিনবে, 2 বছর চালাবে, তারপর আপগ্রেড করবে। সো নতুন কেউ যদি আসে, ওর সবার আগে দরকার আমি কার সাথে কথা বলবো, কনজিউমার আন্ডারস্ট্যান্ডিং। ওর তারপরে দরকার আমি প্রোডাক্টে, আমি ব্র্যান্ডটারে কই পজিশন করব, যে আমি এই কনজিউমারের কাছে বেচতে চাই, আমার ব্র্যান্ডকে আমি এমনে পজিশন করতে চাই। ও যদি আইসে অ্যাপেলের সাথে কম্পিটিশনে যায়, সবার আগে ভুল হবে ওইটাই। কারণ ও মানে দের ইজ অলওয়েজ আ লট অফ ফিশ ইন দ্য পন্ড, মানে যেই মাছগুলা অ্যাপেল ধরছে, আমার ওর মধ্যেই ঢুকতে হবে এমন কিছু না, আমি অন্য জায়গায় বিক্রি করতে পারি। আচ্ছা ভাই, আরেকটা প্রশ্ন ভাইয়া, আমার ব্র্যান্ডের হ্যাঁ, প্রতি ব্র্যান্ড অ্যাফেকশনটা কিভাবে বাড়াবো কাস্টমারের জন্য? ব্র্যান্ড কোনটা? ব্র্যান্ড অ্যাফেকশন। ব্র্যান্ড এফেকশন। ব্র্যান্ড এফেকশন আসলে পারাইতে হয় কনসিস্টেন্সির উপরে। এটা জাস্ট অলওয়েজ ট্রিট আ ব্র্যান্ড অ্যাজ আ পার্সন। আপনার একটা মানুষের প্রতি এফেকশন কখন বাড়ে? মানে কোনো মেয়েকে দেখে ভালো লাগছে সেটা আলাদা, ওইটা তো দেখার সাথে সাথে ভালো লাগে, একটা ইনফ্যাচুয়েশন ক্রিয়েট হয়। বাট ধরেন আপনি এমনি একটা বন্ধু, ওর প্রতি এফেকশন প্রথম ক্লাসে যে দেখা হয়েছে, যখন স্কুলে ছিলেন তখন, মানে বা কলেজে বা ভার্সিটিতে হয় না, এফেকশন বাড়ে যখন আস্তে আস্তে আপনি ওর সাথে আরেকবার দেখা করেন, একসাথে চা খান। সো একটা ব্র্যান্ডের আসলে কনসিস্টেন্ট টোনে কথা বলা দরকার। ধরেন আজকে একটা কমিউনিকেশন গেল, কালকে একটা এঙ্গেজমেন্ট কিছু করা উচিত, মানে টাইম টু টাইম ওর সাথে কথা বলা, ওর পাশে থাকা, ওর সাথে কমিউনিকেট করতে করতে আস্তে আস্তে ব্র্যান্ড এফেকশনটা বাড়ে। বা আপনি এমন একটা সোসাইটির জন্য কিছু একটা করলেন যেটাতে ব্র্যান্ড এফেকশন বাড়বে। যেমন আমি ফর এক্সাম্পল একটা জিনিস বলি, যখন কোকা কোলা ওয়াজ স্ট্রাগলিং, তো
তো ওই টাইমে প্যালেস্টাইন অ্যান্ড ইসরায়েল ইস্যু নিয়ে এখনো দে আর স্ট্রাগলিং। তো মোজো একটা জিনিস করলো যে যারাই মোজো কিনবে এখান থেকে একটা সার্টেন অ্যামাউন্ট অফ টাকা প্যালেস্টাইনেতে যারা অ্যাটাক হইতেছে ওদের জন্য, মানে ওদের সুবিধা বঞ্চিত যারা আছে তাদের পাশে থাকবে মোজো প্রতিটা পারচেজের থেকে। এরপরে কিন্তু মোজোর ব্র্যান্ড এফেকশন, ব্র্যান্ড লাভ অনেক বাড়ছিল। এটা কি মনে আছে আপনার? জি ভাইয়া, এখনো মার্কেটে প্রচুর ডিমান্ড। এক্স্যাক্টলি, এখনো মার্কেটের প্রচুর ডিমান্ড। তো ওই এফেকশন বাড়ানোর জন্য কি করছে? আপনার আপনার কোন জায়গায় এফেকশন কাজ করে? আপনি চিন্তা করছেন আমার মুসলিম ভাইরা ওই জায়গায় খারাপ আছে, ওদের জন্য আমার খারাপ লাগে। সো ওই খারাপ লাগাটা অ্যাকচুয়ালি আপনার ইমোশন। মোজো অ্যাজ আ ব্র্যান্ড জাস্ট ওই ইমোশনে ট্যাপ করছে। ও যায় বলছে আমার সেলের থেকে আমি 1 টাকা ওখানে দিয়ে দিব। এন্ড এট দ্য সেম টাইম এত ভালো টাইমে করছে যখন কোক ওয়াজ সাফারিং উইথ ইসরায়েল। তো অটোমেটিক ব্র্যান্ড এফেকশন অনেক বাড়ছে। তো ব্র্যান্ড এফেকশন কনসিস্টেন্টলি ব্র্যান্ড মানুষের পাশে থাকতে থাকতে আস্তে আস্তে সময়ের সাথে বাড়ে, এবং এই সময়ের সাথে থাকতে থাকতে আপনার বুঝতে হবে ওর চাওয়া পাওয়া গুলা কি, ওর প্রেশার পয়েন্ট, পেইন পয়েন্টস কি, ওর অ্যাসপিরেশন কি, সেইভাবে ওর সাথে কথা বলতে পারলেই হয়। আচ্ছা ভাই, আরেকটা প্রশ্ন আসতেছে যে এখানে যে ইমোশনাল মার্কেটিং এ দেখা যাচ্ছে একটা পর্যায়ে কাস্টমারকে টানতে 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 আমরা এমন একটা পর্যায়ে পারচেজ করাই ফেলাইছি। এর পরবর্তীতে আমাদের কাস্টমারকে ইমোশনের সাথে কিভাবে কানেক্ট করবো আমাদের ব্র্যান্ডের? ভাই আচ্ছা, আরেকবার একটু আমরা রিপিট করুন। নিকলাস ভাই, আমি এই কোশ্চেনটার পরে আমরা কোশ্চেন নিব না। আমরা এরপরে রাকিব ভাই আপনি একটু কাইন্ডলি এন্ডিং টেনে দিয়েন। আর নিকলাস ভাই ঠিক আপনি আছে। লাস্ট কোশ্চেনটা আরেকবার একটু রিপিট করবেন কাইন্ডলি। হ্যাঁ, ভাইয়া, একটা ইমোশনাল মার্কেটিং এর ক্ষেত্রে যে বিষয়টা আসে যে আমরা কাস্টমারের প্রতি আমাদের প্রোডাক্টের প্রতি একটা ইমোশনাল ক্রিয়েট করি। দেখা যাচ্ছে যে একটা পর্যায়ে আমাদের কাস্টমার আমাদের প্রোডাক্টটা বাই করে ফেলছে, এর পরবর্তীতে আমাদের কাস্টমারের সাথে ইমোশনটাকে কিভাবে কানেক্ট করবো বা কতদূর পর্যন্ত আমরা একটা কাস্টমারকে ধরে রাখার ট্রাই করবো? আচ্ছা, এইটা আপনি ধরেন কাস্টমার বা কনজিউমার প্রোডাক্ট পারচেজ করছে, এরপরে আসলে আপনার প্রোডাক্ট যদি খারাপ হয় ভাই, আপনি হাজার কপি রাইটিং করেও সলভ করতে পারবেন না। কপি রাইটিং এর কাজ হইতেছে আপনি একটা মানুষকে, মানে মেইনলি ইট ইজ, একটা মানুষ টাকা আর্ন করে অনেক কষ্ট করে, ওর কষ্ট করে আর্ন করার টাকাটা আপনি চাইতেছেন ওর কাছে কোনো একটা কিছু দিবেন, প্রোডাক্ট বা সার্ভিস। ওইটা যদি ভালো না হয় একবার কেনার পর ও জীবনও আসবে না। সো কপি রাইটিং বা অ্যাডভার্টাইজিং এর কাজ থাকে হইতেছে ওর পর্যন্ত অ্যাটলিস্ট ট্রাই করা। মানুষ তো প্রোডাক্ট ট্রাই করবে না, ধরুন ওর কাছে আরো 10টা প্রোডাক্ট আছে, আপনার প্রোডাক্ট ট্রাই করতেছে না। অ্যাডভার্টাইজিং ক্যান করে যখন শুরুতে ডিজিটাল ঘড়ি আসলো, তখন কিন্তু ডিজিটাল ঘড়ির জন্য অ্যাডভার্টাইজিং কেউ করে নাই, নাম্বার যেগুলোতে দেখা যায়। তো ওইটা আসার সাথে সাথে প্রথম যে ব্র্যান্ড ছিল ওটা বিক্রি হইতেছিল। যখন আরেকটা ব্র্যান্ড আসলো তখন অ্যাডভার্টাইজিং দরকার হয়েছে, কারণ একজন বলছে আমারটা একটু লাইটও চলে, আরেকজন বলছে আমারটা পানিতে ভিজলে কিছু হয় না। তো একটা কারণ তো ওকে দিতে হবে কেনার জন্য। তো এখন আসলে পুরো মার্কেটই একটা প্যারিটিতে আছে, সব প্রোডাক্টের 10টা অপশন। তো অ্যাডভার্টাইজারের কাজ হচ্ছে ওকে দিয়ে ট্রায়ালটা জেনারেট করা, ওর বাসা পর্যন্ত যাওয়া, দ্যাট ইজ ইওর ফার্স্ট ওয়ার্ক। তারপর যদি প্রোডাক্টে পাওয়ার না থাকে ও থাকবে না, আর যদি প্রোডাক্টে পাওয়ার থাকে তাহলে আসলে ওর সাথে একটা ফলো আপে থাকা। যেমন একটা কথা আছে যে পিপল বাই উইথ ইমোশন অ্যান্ড ডিফেন্ড উইথ লজিক। যেমন আপনি যারা আসলে মার্সিডিস কিনে, তো ওরা কিন্তু একটা ইমোশনাল কারণে মার্সিডিস কিনে, শুধু গাড়িতে চড়ে যাওয়ার জন্য কিনতে হলে ওর একটা টয়োটা কিন্তু, ওরা কমপ্লিটলি একটা ইমোশনাল কারণে মার্সিডিস কিনে। দ্যাট ইজ ও বিলিভ করে ও জীবনে এক জায়গায় এসে পৌঁছায় গেছে, ও সবার থেকে একটু আলাদা হয়েছে, ও জীবনে অনেক হার্ডওয়ার্ক করছে একটা জায়গা, অথবা ও হার্ডওয়ার্ক করে না, ওর বাপের টাকা আছে, হি ইজ আ ক্লাস অ্যাপার্ট, ও সবার থেকে একটু ডিফারেন্ট, এটা বিলিভ করে ও একটা মার্সিডিস পারচেস করে, কমপ্লিটলি ইমোশনাল ডিসিশন। এবার যখন ইমোশনাল ডিসিশন নিয়ে পারচেস করে, তারপরে লজিক্যাল মাইন্ড দিয়ে সেটাকে ডিফেন্ড করে, তারপরও চিন্তা করে আমার মার্সিডিসটা লুকস রিয়েলি গুড, বা এটাতে যখন আমি রাইড করি দ্য রাইড কোয়ালিটি ইজ ভেরি কমফোর্টেবল, অথবা এটাতে যখন অ্যাক্সিডেন্ট হয় আমার এয়ার ব্যাগটা তো সুন্দরভাবে বেরোবে যে আমার ক্ষতি হবে না, বা এটার ভিতরে যে মিউজিক সিস্টেমটা আছে ওটা এরকম, বা 1 থেকে 100 কিলোমিটার পার আওয়ার স্পিডে উঠে যায় মাত্র 6 সেকেন্ডে। তো এই যে ঘটনাগুলা এগুলো তখন লজিক্যালি ডিফেন্ড করতে থাকে। যেমন আমরা ইমোশনাল রিজনে যখন মোজো খাবো, মোজো নিয়ে আসলাম বাসায়, তখন কিন্তু খাওয়ার পরে আমিও চিন্তা করি আরে কোক খাইতাম এতদিন, মোজো তো ভালোই লাগে, একটু একটু মাসালা ফ্লেভারও আছে, ঝাঁজ বেশি, মোজো কেন খাইতাম না, এটা তো ভালো, দামও কম। তো ওই যে ইমোশনালি কিনলাম প্যালেস্টাইনের পাশে থাকতে, বাসায় আসার পর কিন্তু আমি লজিক্যাল রিজন খুঁজতেছি। তো প্রোডাক্টের ওই স্ট্রেংথ গুলো থাকা দরকার, এবং তারপরে অ্যাজ আ ব্র্যান্ড আপনার কন্টিনিউয়াস ফলো আপ করা দরকার। যদি কোনো সার্ভিস হয় আপনার কল সেন্টার থেকে ফোন দেওয়া উচিত যে স্যার আপনি যে সার্ভিসটা নিছেন
আপনার কেমন লাগছে, ইজ ইট ওকে, আপনার কি কোনো সমস্যা হয়েছে, হইলে আমাদেরকে জানাবেন। এই এতটুক জেস্টার ক্যান ইনক্রিজ আ লট অফ ব্র্যান্ড লাভ। অথবা কোনো প্রোডাক্ট কেনার পর তো আপনি আসলে বাসায় বাসায় যেতে পারবেন না, আপনি যেটা করতে পারেন যে বিভিন্ন ক্যাম্পেইন লঞ্চ করতে পারেন। এগুলো আসলে অনেক ডিটেইল ডিসকাশন, বাট অ্যাজ লং অ্যাজ দ্য প্রোডাক্ট ইজ গুড ইউ শুড কন্টিনিউ দ্য রিলেশনশিপ, কারণ সব প্রোডাক্টই শেষ হয়, শেষ হইলে আবার কিনতে হয় ওই জায়গা থেকে। সো আমরা মোটামুটি অনেকগুলা কোয়েশ্চেন অ্যান্সার। ভাই লাস্ট কোশ্চেন ছিল আমার ভাই, হ্যাঁ, একটা লাস্ট কোশ্চেন ছিল ভাই। তো Yes, আপনি please. যেটা বললেন ভাই, আপনার মানে অরিজিনটা যদি আপনি একটু ভাই, আপনি মনে হাইলাইট করছিলেন ভাই, কপিরাইটিং আসলে ভাই কবে থেকে স্টার্ট হচ্ছে, এটা কি ডেফিনেটিভ কোনো ইয়ার আছে কিনা, কপিরাইটিং এর ভাই ও, বাংলা আসলে বাংলা মিনিংটা কি আসে? কপি যদি আমরা চিন্তা করি, কপির মানে হলো ভাই নকল, আর রাইটিং হলো ভাই লেখা, তো নকল লেখা মানে এটা কি এভাবে চিন্তা করি, কপিরাইটিং এক্সাক্ট ডেফিনেশন কি আছে কিনা? আর দ্য থার্ড ওয়ান ইজ ভাই আপনার এভলিউশন যেটা হয়েছে কপিরাইটিং এর, এখন এআই আসছে। সো এআই এ আসলে প্রম্পটিং জিনিসটা আসলে কপিরাইটিং এ আসলে কপিরাইটারদের আসলে কি প্রম্পট ইউজ করা উচিত অ্যাজ এ কপিরাইটার টু লাইক হ্যাভ এ বেটার রেজাল্ট? এটা প্রথমটা ছিল কপিরাইটিং, সরি অ্যাডভার্টাইজিং কবে আসছে। আমার কাছে মনে হয় অ্যাডভার্টাইজিং যেখান, ওই যে বললাম যে যখন আসলে কোনো কিছু মানুষের কাছে জানানো দরকার হয়েছে তখন থেকে অ্যাডভার্টাইজিং আসছে। বিকজ হোয়াট ইজ অ্যাডভার্টাইজিং, একটা কিছু প্রমোট করে তাকে কনভার্ট করানো। তো যখন ধর্ম আসছে পৃথিবীতে, বা ধর্ম বাদ দিলাম, যখন আসলে ফার্মিং শুরু হয়েছে, সবাই ক্ষেতের থেকে চাল ডাল বাসায় এনে রাখতো। তো ধর 4-5 জায়গায় আমরা দেখছি হয়তো ফার্মিং হইতেছিল। আর আগে তো মানুষ হান্টার গ্যাদারার ছিল, যে যাইতো শিকার করতো খাইতো। তো ফার্মিং হওয়ার পরে ঘর তৈরি হইলো, কারণ তখন ফসলগুলো এক জায়গায় নিয়ে রাখতে হবে। তো সেই ফসল বিক্রি শুরু হইলো, খাওয়া দাওয়া থেকেই আসি। তো এখন এই ফসল তো নিশ্চয়ই একজন বেচতো না, 5 জন বেচতো, আরো 10 জন বেচতো, তো কারটা কিনবে? তো তখন ওয়ার্ড অফ মাউথ, ও বললো ওকে যে ওরটা কিন্তু ভালো, ও আবার বললো আমারটা বেশি ভালো, কারণ আমি যখন আমার এই ঘরটাতে রাখি আমি ঠিকঠাক মতো ঢেকে রাখি, এবং আমি একটা দুইটা কুকুর থাকে বাইরে, ওরা পাহারা দেয় যেন ইন্দুর টিন্দুর ঢুকতে না পারে, বা বিড়াল থাকে পাহারা দেয় যেন ইন্দুর ঢুকতে না পারে, কথার কথা। তো ও দুইটা রিজন টু বিলিভ দিল, এবং মানুষের বললো এই কারণে আমারটা ভালো। এবং এই কথাটা যে আরো দুজনও বললো, ওই সব জায়গা থেকে আমার কাছে মনে হয় অ্যাডভার্টাইজিং এর শুরু। এক্স্যাক্টলি টার্মিনোলজি হয়তো ইন্টারনেটে খুঁজলে পাওয়া যাবে, বাট দ্যাট ইজ আ টার্মিনোলজি ফর দ্য সেক অফ টার্মিনোলজি। বাট অ্যাডভার্টাইজিং ওই সময় থেকে শুরু, যখন থেকে আমার আসলে কোনো কিছু অন্য কাউকে দেয়া দরকার ইন রিটার্ন অফ মানি অর সামথিং অর সাম বেনিফিট। তো ওই জায়গা থেকে শুরু হয়েছে। আর ফর্মালি মনে হয় শুরু হয়েছে যখন মানুষ লিখতে বা পড়তে শিখছে, তখন আসলে ওই যে পাথরে বা দেয়ালে লেখা আসছে। এবং একদম ট্রেডিশনাল অ্যাডভার্টাইজিং এর শুরু যখন প্রিন্টিং এর শুরু হয়েছে। প্রথম আসলে সবার আগে আসছিল প্রিন্ট মিডিয়া, তারপরে বই আসছে। তো যখন বই আসছে তখনই আসলে লিফলেটও আসছে। সো ওই জায়গা থেকে আসলে এই রিটেন অ্যাডভার্টাইজিং এর শুরু, আর ওয়ার্ড অফ মাউথ তো আজীবনই চলছে। তারপরের কোয়েশ্চেনটা ছিল কপিরাইটিং এর বাংলা কি। এটা একটা ভালো কোয়েশ্চেন। কপিরাইটিং এর বাংলা আমিও জানি না আসলে কি, এটা নিয়ে নকল লেখা অবশ্যই না, বিকজ কপি ইজ আ লট অফ থিংস। কপিং সামথিং ইজ আ কপি, কপিরাইট ইজ আরেকটা কপি, ফটোকপি যেটা কপিং এর মতো, বাট এই কপিরাইটিং ইজ স্ট্রিক্টলি কপিরাইটিং। এটা যেমন অনেকে, আমি যখন কপিরাইটিং শুরু করি, আমার এই যে সাইমনের কোয়েশ্চেনের মধ্যে আমাকে জিজ্ঞেস করছিল এটা কি কিছু দেখে দেখে লিখতে হয়। তো এটা আমাদের আসলে একটা ভালো বাংলা মনে হয় বাইর করা দরকার। এটা আমরা বিভিন্ন এই এজেন্সি কপিরাইটার আড্ডাতে বসলে এই কথাটা বিভিন্ন সময় আসে। বাট সোফার কপিরাইটিং ইজ মানে কোনো পণ্য বা সার্ভিস বা এনিথিং বিক্রি করার জন্য যে লেখা হয় সেটাই কপিরাইটিং। বাট এটার আসলে টার্ম আই ডোন্ট নো। এটা একটা ভালো পয়েন্ট, আমিও জানার চেষ্টা করব, যদি কিছু জানতে পারি আমি সাইমন জানাবো। এরপরে লাস্টে কি ছিল কোয়েশ্চেন? ও আচ্ছা, প্রম্পট দেয়াতে কিভাবে হেল্প করতে পারে। প্রম্পট দেয়াতে কপিরাইটারদের আসলে হেল্প কি হবে আমি জানি না। রিসার্চে অনেক হেল্প হইতে পারে, কি কোন জায়গা থেকে আসবে সেই সিডস গুলা পাইতে হেল্প করতে পারে। তো ওইটার জন্য আলাদা বিভিন্ন কোর্সই থাকে, হাউ টু গিভ প্রম্পট টু আ টু চ্যাট জিপিটি। বিকজ একটা থিঙ্কার যে, বা যে আসলে চিন্তা করতে জানে, সে ওর মতোই চিন্তা করে একটা কিছু করবে। তো প্রম্পট দেয়া ইন জেনারেল শিখলে এআই কে ইউজ করতে অনেক হেল্প হবে। সো কপিরাইটিং এর জন্য আলাদা কোনো প্রম্পট দেওয়ার সিস্টেম নাই। বাট একটা চিট আছে, বাট এটা আমি আই ডোন্ট সাপোর্ট ইট অর আই শুড, আমি জানি না মানুষের বলা উচিত কিনা। যেমন তুই একটা মানে একটা কপি আমরা লিখলাম, এরপরে যেই ব্র্যান্ডের মতো করে আমি চাইতেছি। সো চ্যাট জিপিটিতে যদি আমরা বলি, ফর এক্সাম্পল আমি একটা জিনিস লিখলাম যে ইফ ইউ মিস ইট ইউ ক্যান্ট হ্যাভ ইট ফর আ সেকেন্ড টাইম।
একটা কিছু বললাম, যেটা বললাম যে এখন মিস করলে দ্বিতীয় টাইম নাই, মানে আর আর আসবে না, সীমিত সময়ের জন্য, এরকম কথা। তো ওইটা প্রম্পট দেওয়ার পর আমি যদি চ্যাট জিপিটি কে বলি যে রাইট দিস লাইন লাইক নাইকি ডাস, অথবা রাইট দিস লাইন লাইক অ্যাপেল, অথবা টেল মি হাউ উড ম্যাকডোনাল্ড সে দিস লাইন, তখন যেটা করে ও ওই টোনালিটির থেকে ওর যেটা করে ওর ব্যাক এন্ডে যে ওই ম্যাকডোনাল্ডস এর সব অ্যাডভার্টাইজিং একটা খুঁজে ওর মতো করে দেয়। এটা যেটা হয়, যে কোনো কপি আমরা যখন লিখি তারপর আমরা যেই ব্র্যান্ডের জন্য করতে চাই তার মতো একটা বললেও করে দেয়, বাট এটা আসলে ক্রিয়েটিভিটি কিল করে। এবং আমি অনেক মানুষ দেখছি যে কপি রাইটিং এ চ্যাট জিপিটি হেল্প নিতে নিতে দে স্টপ, মানে তার ওর থিঙ্কিং আগের মতো কাজ করে না। সো তখন ও হয়তো ভালো চিন্তা করে, বাট সবার আগে আগে প্রম্পট দিতে হয় যে হাউ আই ডু ইট, চ্যাট জিপিটি ওর সাথে দুইটা জিনিস বলে, তারপর ওর মাথা খুলে। সো এই চ্যাট জিপিটি হঠাৎ করে বন্ধ হয়ে গেলে আসলে বিপদে পড়ে যাবে। তো এইগুলা ছোটখাটো ট্রিক্স এন্ড টিপস এটা গুগল করলেও পাওয়া যায়, বাট চ্যাট জিপিটি শুড ওয়ার্ক অ্যাজ অ্যান অ্যাসিস্ট্যান্ট, নট অ্যাজ ইয়োর সাবস্টিটিউট। সো রিয়াদ, আমরা কি শেষ করতে পারি? জি ভাই, আমাদের আসলে চ্যাটে আর সেরকম কোনো কোয়েশ্চেন নাই। আর যারা ওকে, হ্যান্ড রেজ করেছিলেন মোটামুটি সবার কোয়েশ্চেনই আমরা নিয়েছি। ভাই, আপনার যদি লাস্ট পুরো অডিয়েন্সের জন্য কিছু বলার থাকে আমরা ওইটা শুনবো। আচ্ছা, নিবরাজ ভাই কোয়েশ্চেন করতে চাচ্ছেন, আমরা কি লাস্ট একটা কোয়েশ্চেন নিব ভাই? হ্যাঁ, আমি ওকে, আমার সমস্যা নেই। ওকে, সো জি, নিবরাজ ভাই থেকে কোয়েশ্চেনটা নিব। নিবরাজ ভাই। ভাইয়া, বর্তমান সময়ে আমি একটা জিনিস এই বছরে লক্ষ্য করতেছি যে হিউজ একটা অ্যামাউন্ট বা হিউজ একটা কোম্পানি দেখতেছি যে ব্ল্যাক ফ্রাইডে অফার করতেছে। বাংলাদেশে এটা আমি প্রথম দেখতেছি। আসলে এই ক্ষেত্রে এই পার্সপেক্টিভটা মানে নতুন আসার ক্ষেত্রে কি পরিমাণ সাড়া একটা কোম্পানি পাইতেছে, বা কি পরিমাণ সাড়া একটা পায় নতুন করে একটা কি ব্ল্যাক ফ্রাইডে দেখছেন আপনি, নাকি 11/11? এটা কি দারাজে? ব্ল্যাক ফ্রাইডে ভাইয়া, কিন্তু শুধু দারাজে না, আমি দারাজে তো বিভিন্ন ইটিস বলেন বা বিভিন্ন ই কমার্সে। হ্যাঁ, এটা ওয়ার্ক করে। যেমন এটা মেইনলি ব্ল্যাক ফ্রাইডে, এটা একটা গ্লোবাল টার্ম, ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে অনেক ইউজ হয়। অ্যামাজন বা ইবেতে যখন কিছু কেনাকাটা হয়, বা ইনফ্যাক্ট শুধু অ্যামাজন ইবে না, ওদের এমনি যখন অফলাইনেও সুপার স্টোরে বা কোনো জায়গায় কেনাকাটা হয়, তখন এই যে ব্ল্যাক ফ্রাইডে ইজ আ ভেরি নোন টার্ম। তো ব্ল্যাক ফ্রাইডের সময় সব সেলস হয়, ডিসকাউন্টে সব কিনে, এবং অনেক মানুষ অনেক জিনিসপত্র কেনার জন্য বসে থাকে, ওরা কিনে না, ওয়েট করে ব্ল্যাক ফ্রাইডে কখন আসবে, ডিসকাউন্ট পাওয়ার সাথে সাথে কিনে। ব্ল্যাক ফ্রাইডেতে ওয়ালমার্ট স্টোরের সামনে ভোর 3টা 4টা থেকে লাইন লাগে বিদেশে। সো বাংলাদেশেও এটা আসছে, দারাজ শুরু করছে 11/11 দিয়ে, এবং এটার সারা ভালোই পায়। এবং এটার একটা যেটা সুবিধা, যে মানুষ আসলে এই যে অনেকগুলো ইমোশনাল ফ্যাক্টর থাকে কপিরাইটিং এ ইউজ করে, একটা হ্যাপিনেস, একটা অ্যাঙ্গার, একটা ফিয়ার। তো এরকম একটা আছে ফিয়ার অফ মিসিং আউট, যেটাকে আমরা বলি ফোমো। যে আপনারা যদি আমি বলি যে আপনি কি ওই জায়গাটায়, ধরেন আমি আপনার বন্ধু, আমি আপনার ফোন দিয়ে বললাম যে দোস্ত চল সন্ধ্যাবেলা একটু বেরো, আমরা একটা চা খাই। তা আপনি তখন কি বলবেন? হয়তো বলবেন হ্যাঁ আসতেছি, নাহলে বলবেন আচ্ছা ভালো লাগতেছে না, যাবো না। আর আমি সেম কথাটা যদি বলি, ধরেন আপনার আরো 2-3 জন বন্ধু বান্ধবের নাম বললো যে দোস্ত সন্ধ্যায় কিন্তু মিস করিস না আজকে, রবিন উজ্জ্বল আসতেছে, তানিয়াও কিন্তু আসবে, আমরা আজকে চা খাবো, তারপর রিক্সা দিয়ে ঘুরবো সবাই। তো এই সেম কথাটা বললে আপনার সাথে সাথে মাথায় আসবে আচ্ছা ওরা ঘুরবে, একসাথে খাবে, তানিয়াও আসতেছে, অনেকদিন দেখি না, আমি কি যাবো নাকি যাব না, একটা ফোমো ক্রিয়েট হয় যে আমি যাওয়া উচিত কিনা। সেমটাই যদি ও আসলে বলে যে দোস্ত আয় আমরা চা খাই, তখন আপনি একভাবে চিন্তা করবেন। তো 11/11 অনেকটা মানুষের মধ্যে ওই ট্রিগারটা করে যে আজকের দিনে কিন্তু শুধু পাবা আর পাবা না। তখনই মনে চাই যে আসলে কি পাবো আজকে একটু দেখি। ডিসকাউন্টও দেয়, উইচ ইজ ট্রু। এবং প্রতি বছর করতে করতে একটা নর্মের মতো ক্রিয়েট হয়। তো তখন আসলে একটা ট্রেন্ড হয়, যেমন দারাজ যেটা করতেছে বা অন্য প্ল্যাটফর্ম গুলো যেটা করতেছে, ভালোই সাড়া পাইতেছে। আমি গত বছর আমি ওদের এই ক্যাম্পেইনটা করছিলাম 11/11-এ, তো তখন ক্লায়েন্টের আন্ডারস্ট্যান্ডিং অনুযায়ী যেটা বুঝছিলাম বেশ ভালোই সেল হয়। সো আমরা মোটামুটি অনেক কথাবার্তা বললাম গত 2 ঘন্টায়। আমি একটু ইনফর্মাল প্রেফার করি, বিকজ কপিরাইটিং জিনিসটাই আসলে ফর্মাল, ইটস নট ইনফর্মাল আই উইল সে, বাট কপিরাইটিং আসলে সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস মানুষকে বোঝা, মানুষকে পড়া। কারণ আমরা মানুষের কাছেই যাই, যে স্ট্র্যাটেজি করে সে মানুষের কাছে যায় না, বা যে অ্যাকাউন্ট সার্ভিসে কাজ করে বা অন্য যে কোনো ডিপার্টমেন্টে কাজ করে, দে ডিল উইথ ক্লায়েন্টস, বাট কপিরাইটাররা আসলে মানুষের সাথে কথা বলে। তো মানুষ তো আসলে ফর্মাল না,
মানুষ এক একজন এক এক রকম, কেউ ডিসিপ্লিন, কেউ ইনডিসিপ্লিন। সো আই ট্রাই টু বি ফ্লুইড যখন যে ডিসকাশন হয়, যেখান থেকে কথা বলা যায়, সো দ্যাট ইন দ্য লং রান উই ক্যান আন্ডারস্ট্যান্ড দ্য কনজিউমার্স বেটার। আই হোপ অনেক কোয়েশ্চেন অনেকের ক্লিয়ার হয়েছে, আরো অনেক কোয়েশ্চেন হয়তো থাকবে, বাট আই এম ভেরি হোপফুল যে আমরা যখন শুরু করলাম ওয়েবিনারে অনেক মানুষজন হয়েছে। সো কপিরাইটিং নিয়ে অনেক মানুষজন ভাবে আসে, এটা দিস ইজ আ ভেরি হোপফুল থিং। মানে 10 বছর আগেও কপিরাইটিং কি জিনিস এটা বললে মানে 10 জন মানুষও পাওয়া যেত না যে জানে। এখন অ্যাটলিস্ট 100 জন মানুষ জানতে আসে এটা কি, হুইচ ইজ এ গুড থিং। আমরা ইনশাল্লাহ ক্লাসগুলোতে যারা অ্যাটেন্ড করবে আমরা আরো সামনে জানতে পারবো, আরো ডিটেলে ডিসকাশন করব। সো দ্যাট ওয়াজ অল অ্যাবাউট টুডেজ ওয়েবিনার। আর যদি কারো কোনো থ্যাংক ইউ। কোয়েশ্চেন থাকে, আই থিঙ্ক, হ্যাঁ জি না ভাই, মানে বেসিক্যালি আসলে আমরা প্রায় 2 ঘন্টার একটা ওয়েবিনার হলো, বাট এখনো প্রায় 45 আছে এখন। সো আসলে এটা বোঝা যাচ্ছে, আশা করি আসলে সবাই খুব এনজয় করছে আজকের সেশনটা। তো আমরা হচ্ছে বাকিগুলো থেকে একটু কম থাকে না, আমাদেরটা আসলে টাইম অনেক হয়ে গেছে, 2 ঘন্টা হয়ে হ্যাঁ গেছে। ভাই, 2 ঘন্টায় এটা আসলে থ্যাংক ইউ এভরিওয়ান যারা আসলে এতক্ষণ আমাদের সাথে ছিলেন। আমরা লাস্ট একটু জাস্ট আমাদের যে ক্যারিয়ার পার্টটা আসতেছে এটা নিয়ে একটু অডিয়েন্সদেরকে বলবো 2-3টা কথা, যদিও আমাদের চ্যাটে আসলে আমাদের ক্যারিয়ার পার্টটার লিঙ্ক দেওয়া আছে। সো আশা করি আপনারা সবাই জানেন যে আমরা আসলে ডিজিটাল মার্কেটিং ক্যারিয়ার পাথ নিয়ে আসতেছি আমাদের ইন্টারেক্টিভ কেয়ার সেন্টার থেকে। সো এখানে রাকিব ভাই কপিরাইটিং এর পার্টটা নিচ্ছেন। সো এই আজকের ওয়েবিনার আপনারা জাস্ট একটা গ্লিমস দেখলেন, এবং যেরকম আসলে ভাইয়া বললেন আপনাদেরকে আসলে আমরা শুরুতে মডেলটাও দেখানোর ট্রাই করা হয়েছে। সো এই পুরো জিনিসগুলো আরো ডিটেলস আসলে আমাদের ক্যারিয়ার পাথের লাইভ ক্লাসগুলোতে আলোচনা করা হবে। সো যারা ইন্টারেস্টেড আপনারা যে কোনো সময় ইন্টারেক্টিভ ক্লাসের ওয়েবসাইটে যে একটু চেক করতে পারেন। আর ইনশাল্লাহ সবার সাথে লাইভ ক্লাসে দেখা হবে, আর যদিও লাইভ ক্লাসে দেখা না হয় ইনশাল্লাহ নেক্সট কোনো ওয়েবিনারে আপনার সবার সাথে দেখা হবে। ভাইয়া থ্যাংক ইউ সো মাচ ওকে, এত সুন্দর থ্যাংক একটা ইউ সেশন নেওয়ার এভরিওয়ান। জন্য। জি সবাইকে অনেক ভাইয়া ধন্যবাদ, আপনি অনেক ধৈর্য ধরে আমার কথা শুনছেন। আমি হলে তো অনেক বোর্ড হয়ে যেতাম, এতক্ষণ একটা মানুষই কথা বলতেছে। সো হ্যাটস অফ, আমার থেকেও ধৈর্যশীল আরো অনেক মানুষ আছে। ঠিক আছে, এরপরে ইনশাল্লাহ আমাদের যদি কোর্সে বা লাইভ ক্লাসে দেখা হয় আমরা অনেক ডিসকাশন করবো আরো। ইনশাল্লাহ। ওকে, ওকে ভাই, থ্যাংক আপনি ইউ পারমিশন এভরিওয়ান। দিলে আজকের সেশনটা হ্যাঁ আমরা এখানে এন্ড ঠিক করব। আছে, আমরা শেষ করি তখন। থ্যাংক ইউ ভাই, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ এভরিওয়ান।